যারা একটু লাইভে আসছো তারা একটু জানাবা যে সাউন্ড ঠিক মতো ক্লিয়ার আছে কিনা আর বোর্ড ঠিক মতো ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, সবাই চ্যাপ্টার 10 বের করো। আজকে আমাদের ক্লাস হচ্ছে উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 10। আসো দেখো, উদ্ভিদ প্রজনন, ঠিক আছে, উদ্ভিদ প্রজনন আমাদের কিন্তু সংজ্ঞার তেমন দরকার নাই, যেহেতু এগুলো আমরা মেডিকেলের জন্য পড়বো, আমরা বেসিক পড়বো আর এমসিকিউ পড়বো। প্রজনন কি আমরা সবাই জানি, তাই না? যে একটা উদ্ভিদ বা জীব যে প্রক্রিয়ায় তার অপত্য বংশধর তৈরি করে, টাকা তারা বংশ রক্ষার জন্য যে প্রক্রিয়া সে অবলম্বন করে তাকে আমরা বলি কি? প্রজনন, ঠিক আছে, প্রজনন। এখন আসো দেখো, প্রজনন কয় প্রকার? প্রজনন কয় প্রকার? দেখো, প্রজননকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রজননকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি যৌন প্রজনন, আর একটা হচ্ছে কি অযৌন জনন। তার মানে প্রজনন বা আমরা জনন বলতে পারি যে যৌন জনন আর অযৌন জনন, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি আসে প্রজনন মূলত কয় প্রকার, কি অ্যান্সার করবা? দুই প্রকার, ঠিক আছে। তবে পার্থেনোজেনেসিস বা অপুংজনি এইটা একটা এক্সেপশন, মানে এটাও একটা প্রজননের টাইপ, যেটাকে আমরা এক্সেপশন, মানে সব ক্ষেত্রে না, গুটি কয়েক ব্যতিক্রম কয়েকটা উদ্ভিদের ক্ষেত্রে এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা দেখা যায়, ঠিক আছে। গুটি কয়েক প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমরা অনেকে কিন্তু আবার যে প্রজননকে তিন ভাগেও বলে থাকে, যে যৌন জনন, অযৌন জনন আর কি পার্থেনোজেনেসিস, ঠিক আছে। তবে আমরা পার্থেনোজেনেসিসকে সবসময় তো এভাবে কাউন্ট করি না, আমরা বলবো কি যৌন জনন, অযৌন জনন। আমাদের মূল, আমাদের প্রধান দুই প্রকার, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। এখন আসো দেখো, এই যে যৌন জনন আর অযৌন জনন, এটা একটু আমরা বুঝি, সেটা কি একটু বোর্ডে দেখি আমরা আসলে জিনিসটা, ব্যাপারটা কি। দেখো, যৌন জনন, যৌন জনন আর অযৌন জনন আমরা কিভাবে বুঝবো কখন কোনটাকে আমরা যৌন জনন বলবো, কখন আমরা অযৌন জনন বলবো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো, আমি যদি একটা আঁকাই, এটা কি বলা হয়? পুংগ্যামিট বা শুক্রাণু, পুংগ্যামিট বা শুক্রাণু। আবার আমি একটা আঁকালাম স্ত্রীগ্যামিট বা ডিম্বাণু, পুংগ্যামিট বা শুক্রাণু আর স্ত্রীগ্যামিট বা ডিম্বাণু। তো এই যখন শুধুমাত্র যে যৌননে এই পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিটের মিলন হবে, শুধুমাত্র তাকেই আমরা বলবো যৌন জনন। অন্য কিছু থাকলে তাকে কখনোই আমরা যৌন জনন বলতে পারবো না। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া কখনোই যৌন জনন বলা যায় না। তবে এই শুক্রাণু আর ডিম্বাণু ব্যতীত যে কোনো জননই কি অযৌন জনন। সেটা আমাদের হতে পারে স্পোরের মাধ্যমে, মানে রেণুর মাধ্যমে হতে পারে। সেটা আমাদের হতে পারে অঙ্গজ জনন, মানে কি মূল কাণ্ড পাতার যে কোনো অংশ থেকে তৈরি হতে পারে, তাই না? এগুলোকে আমরা কি বলবো? অযৌন জনন। তার মানে যৌন জনন এক সাইডে, আর বাকি সব জনন কি আর এক সাইডে, যেটাকে আমরা এক টার্মে বলতে পারি, একটা শব্দে বলতে পারি অযৌন জনন। ক্লিয়ার? এখন দেখো, পুংগ্যামিট কেমন হয়? হ্যাপ্লয়েড, তাই না? আর স্ত্রীগ্যামিট কেমন হয়? হ্যাপ্লয়েড হয়। এই দুটো যখন মিলিত হয় তখন কি হয়? ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, 2n। এটাকে আমরা কি বলি? জাইগোট বা ভ্রূণ বলি, জাইগোট বা ভ্রূণ বলি, ঠিক আছে, ভ্রূণ। আবার ভ্রূণকে, জাইগোটকে আমরা কি ইংলিশে কি বলি? এমব্রায়ো,
এমব্রায়ো, এমব্রায়ো মানে কি ভ্রূণ, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ভ্রূণের সাথে একটা LOGY লাগাই দিই তাহলে কি এমব্রায়োলজি, তার মানে কি ভ্রূণবিদ্যা। তাহলে ভ্রূণবিদ্যাকে আমরা কি বলতে পারি, এমব্রায়োলজি। এমব্রায়ো হচ্ছে ভ্রূণ, আর বিজ্ঞানের যে শাখায় আমরা ভ্রূণ নিয়ে গবেষণা করব তাকে বলা হয় এমব্রায়োলজি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে এবার আসো যৌনজনন গেল, অযৌনজনন গেল, ঠিক আছে। এখন দেখো তোমরা নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার পড়ছো, তাই না? তোমরা নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টার পড়ছো। তো এই নগ্নবীজি আর আবৃতবীজি চ্যাপ্টারে আমরা নগ্নবীজি উদ্ভিদের জনন পড়ছি, সাইকাসের জনন পড়ছো সব কিছু, কিন্তু আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে শুধু পাতা, কাণ্ড, মূল, অমরাবিন্যাস, পুষ্পপত্র বিন্যাস এসবই দেওয়া ছিল, যে কাকে বলে কত প্রকার উদাহরণগুলো দেওয়া ছিল। মানে আবৃতবীজির ওই চ্যাপ্টারে কোনো এদের জনন নিয়ে কোনো প্রকার বর্ণনা বা ব্যাখ্যা করা হয় নাই। তো এই টোটাল যে আবৃতবীজি জনন পাঠটা এই বোটানির উদ্ভিদ বিজ্ঞান 10 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আবৃতবীজি উদ্ভিদের যৌন জনন, অযৌন জনন বা পার্থেনোজেনেসিস সব কিছু এখানে আলোচিত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো কি আলোচনা করব, আবৃতবীজি উদ্ভিদের যৌন জনন। আবৃতবীজি উদ্ভিদে কি নিয়ে আলোচনা করব, যৌন জনন। তার মানে যৌন জনন যখন বলতেছি তাহলে আমাদের আবৃতবীজি উদ্ভিদে কি লাগবে, পুং গ্যামেট বা শুক্রাণু দরকার হবে, আর কি লাগবে, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু লাগবে। এই দুটো ছাড়া তো আমরা যৌন জনন বলতে পারবো না কখনোই, তাই না? তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা কি থাকি, পুংস্তবকের ক্ষেত্রে কি যায়, পরাগধানী থাকে। পরাগধানীর মধ্যে কি থাকে, পরাগরেণু থাকে। আর পরাগরেণু থেকে আমরা কি পাই, পুংগ্যামিট পাই। তার মানে কি আবৃতবীজি উদ্ভিদের পরাগধানীর মধ্যে থাকে পরাগরেণু, আর পরাগরেণু থেকে আমরা পাই পুংগ্যামিট। ঠিক এরকম ডিম্বাশয়ের মধ্যে থাকবে কি, ডিম্বক, আর ডিম্বকের মধ্যে পাওয়া যাবে কি, ডিম্বাণু। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে কি ডিম্বাশয় থেকে ডিম্বক থাকবে, ডিম্বাশয়ের ভেতরে ডিম্বক থাকবে, আর ডিম্বক থেকে পাবো আমরা ডিম্বাণু। তাহলে শুক্রাণু পাইলাম, আবার কি ডিম্বাণুও পাইলাম। এবার হচ্ছে আমাদের কি হবে, জনন হবে। কি জনন হবে, যৌন জনন হবে, ঠিক আছে, যৌন জনন হবে। এবার আসো এই যে পুংগ্যামিটটা আমরা পাই, এটা পাই এরকম, এটা কি লেজ বা ফ্লাজেলা, লেজ বা ফ্লাজেলা। তার মানে কি শুক্রাণুটা সচল, শুক্রাণুটা সচল হবে, চলতে পারবে। এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হবে নিশ্চল, এটা কোনো ফ্লাজেলা নাই। তার মানে এই আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু হবে সচল কিন্তু সাইজে কি ছোট, সাইজে ছোট, আর ডিম্বাণু হবে বড় কিন্তু নিশ্চল। তো এই বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর যে মানে মিলন, বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর যে মিলন বা যে জনন প্রক্রিয়া, এটাকে বলা হয় উগ্যামাস ধরনের। কি বলা হয়, উগ্যামাস, উগ্যামাস। কি বলা হয়, উগ্যামাস ধরনের জনন। যৌন জনন 3 প্রকার হয়। যৌন জনন কয় প্রকার হয়, 3 প্রকার। আমি একটা বলি, দেখো 1 নম্বর হচ্ছে আইসোগ্যামাস যৌন জনন, ঠিক আছে, আইসোগ্যামাস জনন। 2 নম্বর হচ্ছে অ্যানাইসোগ্যামাস জনন। 2 নম্বর হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আর 3 নম্বরটা হচ্ছে উগ্যামাস। এই 3টা তো আমরা পড়ছি না কেমিস্ট্রিতে, আইসোটোপ, আইসোবার, তাই না? মানে কি ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। তার আইসো মানে আমরা কি বোঝাই, সম বোঝাই, সমজাতীয়, সমপ্রকৃতির। তাহলে যে ক্ষেত্রে গ্যামেটগুলো কি হয়, একই রকম আকার আকৃতি বৈশিষ্ট্য, তাকে বলা হয় আইসোগ্যামাস। যারা একই রকম আলাদা হবে না, মানে আলাদা আকার আকৃতি বৈশিষ্ট্য থাকে, তখন কি বলা হবে, অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। আর বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণু মিলনকে বলা হবে উগ্যামাস। তাহলে এই আবৃতবীজি উদ্ভিদের যৌন জননটা কেমন,
উগামাস ধরনের, মানে ডিম্বাণুটা বড় হবে এবং কি হবে, নিশ্চল হবে, আর শুক্রাণুটা ছোট কিন্তু সচল হবে। ক্লিয়ার? ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার আসো দেখো, আমরা একটু বই আসি, তোমরা বইটা দেখায় নিবা। যে জিনিসগুলো আমি মার্ক করে দিছি, সেই আমি যা পড়াবো, আমার যে পিডিএফে দেখানো যে জিনিসগুলো আছে, এইগুলাই তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে, এক্সট্রা করে যে বইয়ের প্রত্যেকটা লাইন আমাদের পড়তে হবে, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, এটা করা যাবে না। দেখবা যে বইয়ের সব লাইন পড়বা, কিছুই মাথায় থাকবে না, মনে থাকবে না। অথচ ইম্পর্টেন্ট যে লাইনগুলো, দাগানো লাইনগুলো, এটা বারবার পড়বা, বারবার মুখস্থ করবা, দেখবা পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে এবং তোমরা পেরে আসবা ইনশাল্লাহ। এই জন্যে সব জিনিস পড়া যাবে না। আমরা যারা পড়াই, আমরা বিগত বছরগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে কোথা থেকে প্রশ্নগুলো আসে বেশি, কোনগুলো বেসিকগুলো, ঠিক আছে, ক্লিয়ার করে তোমাদের ওই জায়গাগুলোই মার্ক করে দেবো। ওইগুলো তোমরা ভালো করে বারবার পরীক্ষায় বাসায় রিভিশন দেবা। ঠিক আছে, এবং বেশি বেশি করে অবজেক্টিভ সলভ করা, বেশি বেশি করে অবজেক্টিভ বা গাইড সলভ করা, যে কেমন ধরনের প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে, কিভাবে হয়। ঠিক আছে, যত বেশি গাইড সলভ করবা, যত বেশি প্রশ্ন সলভ করবা, তত তোমাদের জন্য উপকার হবে। তোমরা বুঝতে পারবা আসলে কোথায় কি তোমাদের সমস্যা দেখা দিচ্ছে। তো দেখো, তাহলে আমরা বলছিলাম যে আবৃতবীজী উদ্ভিদের যৌনজনন টপিকস। দেখো, আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণু পাওয়া যায় কোথায় বলছিলাম, ডিম্বকে, তাই না, ডিম্বকে। আর ডিম্বক আবার কোথায় পাওয়া যায়, গর্ভাশয়ে। ডিম্বক পাওয়া যায় গর্ভাশয়ে। শুক্রাণু সৃষ্টি হয় কোথায়, দেখো, পরাগরেণুতে। আর পরাগরেণু আবার পাওয়া যায় কোথায়, পরাগধানীতে। একটু আগে তোমাদের যেটা আমি লিখে লিখে দেখাই পাবো। ঠিক আছে, এখন দেখো, ফুল কি? ফুল হচ্ছে উদ্ভিদের বংশবিস্তারে বা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। আসলে এই বিটপ বা শুটটা আসলে কি? উদ্ভিদের মাটির নিচে কি থাকে, মূল থাকে। ওই মাটির নিচে, মূল থেকে উদ্ভিদের মাটির উপরে যা যা সৃষ্টি হয়, কাণ্ড, ফুল, যা যা সৃষ্টি হয়, সবগুলোকে বলা হয় বিটপ। মানে মাটি থেকে, মানে বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পর মাটি ভেদ করে উপরে যা বের হয় সবাই কি বিটপ। এর মধ্যে ফুল হচ্ছে একটা রূপান্তরিত বিটপ, যেটা আমাদের কি করে, প্রজননে সাহায্য করে। কারণ ফুলেই তো আমরা কি স্তবকগুলা পাই, তাই না? একটা আদর্শ ফুলের কয়টা স্তবক বলো তো? একটা আদর্শ ফুলের কয়টা স্তবক? ওকে, যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করবা। তো দেখো, একটা আদর্শ ফুল, এটা অনেকেই ভুল করো, তোমরা 9, 10 মনে পড়ে আসছো, ওইভাবে অ্যান্সার দিয়ে দাও যে একটা আদর্শ ফুলের কি 5টা স্তবক। এটা ভুল অ্যান্সার। এটা আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ আর 4টা স্তবক নিয়ে একটা আদর্শ ফুল গঠিত। পুষ্পাক্ষকে কি স্তবকের মধ্যে ফেলা হয় না। ফুল যে অক্ষের উপর অবস্থান করে তাকে আমরা বলতেছি কি, পুষ্পাক্ষ। ঠিক আছে, আর স্তবক হচ্ছে কয়টা? স্তবক হচ্ছে 4টা। দেখো, একটা আদর্শ ফুলের স্তবক কয়টা? 4টা। 1 নম্বর কি, সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে কি, বৃতি। 2 নম্বর কি, দলমণ্ডল। 2 নম্বর হচ্ছে দলমণ্ডল। 3 নম্বর কি, পুংজনস্তবক বা পুংস্তবক বলতে পারি। 3 নম্বর হচ্ছে পুংজনস্তবক বা পুংস্তবক। 4 নম্বর কি, স্ত্রীস্তবক। তাহলে একটা আদর্শ ফুলের কয়টা স্তবক? একটা আদর্শ ফুলের 4টা স্তবক। একটা আদর্শ ফুলের 4টা স্তবক, বৃত্তি, দল, পুংজনন স্তবক, স্ত্রীস্তবক। ওকে, আর ফুল যে অক্ষের উপর থাকে তাকে কি বলি, পুষ্পাক্ষ। তাহলে একটা আদর্শ ফুলের 4টা স্তবক, একটা আদর্শ ফুলের 4টা স্তবক। তাহলে এই জিনিসটা ভুল করা যাবে না, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা আদর্শ ফুলের কয়টা স্তবক? 4টা স্তবক। আসো, এই যে 4টা স্তবক আমরা লিখলাম, সবচেয়ে বাইরে তাহলে কোনটা? সবচেয়ে বাইরের স্তবক বৃতি। তারপর 2 নম্বরে কি, দল। 3 নম্বরে কি, পুংস্তবক। 4 নম্বরে কি, স্ত্রীস্তবক। তাহলে এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ, যে তুমি বলবা যে বাইরে বৃতি, তারপরে পুংস্তবক, তারপরে দল, এরকম না। বাইরে বৃতি, তারপরে দল, তারপরে পুংজনস্তবক, তারপরে স্ত্রীস্তবক। তো দেখো,
এই যে তোমার আবার আমরা পরাগরেণুর পরিস্ফুটন পড়বো। দেখো পরাগরেণুর পরিস্ফুটন পড়বো, সেটা কি? দেখো তৃতীয় স্তবক, ফুলের তৃতীয় স্তবক কি? আমরা একটু আগে বললাম পুংজনন স্তবক। একটা ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজনন স্তবক, এবং এই পুংজনন স্তবকের মধ্যে কি থাকে? একাধিক পুংকেশর থাকবে, একাধিক পুংকেশর থাকবে। আর কি থাকবে? দন্ডাকার পুংদণ্ড থাকবে, আর স্ফীত পরাগধানী থাকবে। তার মানে আমাদের এই যে পুংজনন স্তবক, পরাগধানী, পুংদণ্ড, পুংকেশর নিয়ে গঠিত। পরাগধানী আর কি? পুংদণ্ড, পুংকেশর নিয়ে গঠিত। এখন এই যে পরাগধানী, এর দুটি খণ্ডের মাঝখানে আবার থাকে কি? যোজনী। কি থাকবে? যোজনী। ঠিক আছে, যোজনী। আবার পরিণত পরাগধানী হয় অনেকটা চার কোণা বিশিষ্ট, চার কোণা। দেখো আমরা যদি মনে করি যে এইটা একটা খণ্ড পরাগধানীর, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, কেমন চার কোণাকৃতির খণ্ড, কেমন চার কোণাকৃতির খণ্ড আমি যদি মনে করি, তাহলে এদের দুই খণ্ডের মাঝখানে আবার কি থাকবে? পরাগধানী খণ্ডকগুলা যোজনী দ্বারা যুক্ত থাকবে। পরাগধানী খণ্ডকগুলা যোজনী দ্বারা যুক্ত থাকবে। এবং কি বলছি যে অধিকাংশ পরাগধানী কেমন হবে? চার কোণাকার। এবং এর আবার এই প্রত্যেকটা কোণের দিকে কিছু কোষ থাকে। এই কোষগুলা হয় বড় নিউক্লিয়াস এবং ঘন, বড় নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট কোষ। বড় নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা বড় থাকবে, আর সাইটোপ্লাজম কি হবে? ঘন হবে। সাইটোপ্লাজম ঘন হবে। এই বড় নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট কোষগুলোকে বলা হয় এই যে এটা আর্কিস্পোরিয়াল কোষ। কি বলা হয়? আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে, এই যে এখানে দেখো আর্কিস্পোরিয়াল কোষ, এটাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে বড় নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট যে কোষ, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, তাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এবং এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়। এরা বিভাজিত হয়ে মনে করো ধরে নিই দুই ধরনের কোষ তৈরি করে। একটা মনে করো কেন্দ্রের দিকে তৈরি করবে প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ, প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ, আর পরিধির দিকে তৈরি করবে তাহলে এটা হচ্ছে প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ, যেটা অলওয়েজ ডিপ্লয়েড। আর এটার নাম হচ্ছে দেয়াল কোষ। কি তৈরি করবে? দেয়াল কোষ। এটা তৈরি করবে হচ্ছে দেয়াল কোষ। এই দেয়াল কোষের আবার লেয়ার থাকবে 3 থেকে 5টা। তাহলে দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট হবে? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। কয় স্তর? 3 থেকে 5 স্তর বিশিষ্ট হবে। এবং এর যে সবচেয়ে ভেতরের স্তর, এর নাম হবে ট্যাপেটাম। কি নাম হবে? ট্যাপেটাম। তাহলে দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। ওকে, তাহলে এইটা আমাদের জানতে হবে। আর বাকি থাকলো কি তাহলে? প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ। ঠিক আছে, এখন আসো এই প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষটা কি হবে। দেখো ধরলাম এটা হচ্ছে একটা প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ। এরা অলওয়েজ কেমন? ডিপ্লয়েড, অলওয়েজ ডিপ্লয়েড। এখান থেকে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। এখন পরাগরেণু, তাহলে পরাগরেণু কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড একটা কোষ থেকে আমাদের যদি হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় বা হ্যাপ্লয়েড কিছু পাইতে চাই, তাহলে কোন ধরনের বিভাজন হবে? মিওসিস বিভাজন হবে। তাহলে এখানে আমাদের কোন ধরনের কোষ বিভাজন হবে? মিওসিস কোষ বিভাজন হবে, মিওসিস। তার মানে এখান থেকে আমার তৈরি হবে কি? 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু, 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হবে। এবং এই 4টা পরাগরেণুকে আমরা একসাথে বলবো পোলেন টেট্রাড। এই 4টাকে আমরা একসাথে কি বলবো? পোলেন টেট্রাড। বাংলায় বলবো পরাগ চতুষ্টয়। টেট্রাড মানে কি? 4টা বোঝাচ্ছে, 4টা একসাথে, এই জন্য বলা হচ্ছে চতুষ্টয়। তাহলে পোলেন টেট্রাড বা পরাগ চতুষ্টয় বলতেছি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো আসো, তাহলে আমরা একটু বইয়ের দিকে আবার দেখো আসি যে আমাদের পড়া হইলো যে জিনিসগুলো বইয়া কোথায় আছে। এই দেখো পরিণত পরাগধানী কেমন? 4 কোণা বিশিষ্ট। এর মধ্যে ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলো কি বলা হয়? আর্কিস্পোরিয়াল কোষ। কি বলতেছি? আর্কিস্পোরিয়াল কোষ, যেটা বিভাজিত হয়ে পরিধির দিকে কি তৈরি করবে? দেয়াল কোষ। আবার বলছিলাম দেয়াল কোষ আবার কি 3 থেকে 5 স্তর বিশিষ্ট, যার সবচেয়ে ভেতরের স্তর কি? ট্যাপেটাম, ট্যাপেটাম। ওকে, আর কেন্দ্রের দিকে কি ছিল? প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ। প্রাথমিক জনন কোষ বা জনন
মাতৃকোষ। ওকে, এবার আসো এই জনন মাতৃকোষ দেখো মিওসিস প্রক্রিয়া কি হয়েছে, পরাগ রেণু তৈরি হয়েছে। কয়টা তৈরি হয়েছে? 4টা। পরাগ রেণু তৈরি করছে কয়টা? 4টা। এই যে হ্যাপ্লয়েড পরাগ রেণু, এই পরাগ রেণু যখন তৈরি হবে, সৃষ্টি হবে, এদের পুষ্টির দরকার হয়। কিসের দরকার হয়? পুষ্টি। এই যে পরাগ রেণু পুষ্টি দান করে হচ্ছে ওই যে ট্যাপেটাম পড়লাম না যে নামটা, যে দেয়াল কোষের সবচেয়ে ভেতরের স্তর, তার নাম কি? ট্যাপেটাম। দেয়াল কোষের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। এই ট্যাপেটাম গলে যায়, এই ট্যাপেটাম বিগলিত হয়ে যায়, বিগলিত হয়ে কি করে? পরাগ রেণুর পুষ্টি দেয়। মানুষের ক্ষেত্রে যেমন শুক্রাণু তৈরি হয়, ওই শুক্রাণু তৈরি হওয়ার সময় শুক্রাণুর যে পুষ্টি দেয় তার নাম হচ্ছে তোমার সার্টলি কোষ। কি? সার্টলি কোষ। যখন আমরা প্রাণীদের প্রজনন করবো তখন পড়বো, ঠিক? তাহলে পরাগ রেণুর পুষ্টি দিবে কে? ট্যাপেটাম। পরাগ রেণুর পুষ্টি দিবে ট্যাপেটাম। আর শুক্রাণুর পুষ্টি দিবে কে? সার্টলি কোষ। কে দিবে? সার্টলি কোষ। ঠিক আছে, ওকে। এবং দেখো অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এই পরাগ রেণুগুলো হয় হলুদ বর্ণের। অধিকাংশ ক্ষেত্রে কোন বর্ণের হয়? হলুদ বর্ণের হয়, হলুদ বর্ণের। ওকে, হলুদ বর্ণের। আবার দেখো এই যে ট্যাপেটাম পরাগ রেণুর পুষ্টি দেবে, ঠিক আছে। আবার দেখো 4টা পরাগ রেণু একসাথে তৈরি হচ্ছে, কি বলা হচ্ছে? পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। কি বলা হচ্ছে? পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। ঠিক আছে, পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় একদম গেঁথে নিবা যে কোনটারে কি বলা হচ্ছে, ঠিক আছে, কোনটারে কি বলা হচ্ছে। এবার আসো এই 4টা পরাগ রেণু তৈরি হওয়ার পর, এই 4টা পরাগ রেণু তৈরি হওয়ার পর পরিণত অবস্থায় দেখা যায় এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। কি করে? পরস্পর থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যে নিজের মতো যে যার মতো কি করে? জননে সাহায্য করে বা যৌন জননে অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই হয় যে পরিণত পরাগ রেণুগুলা যে যার মতো আলাদা হয়ে যায়। কিন্তু 2টা গোত্র দেখো, অর্কিডেসি এবং অ্যাসক্লিপিয়াডেসি। অর্কিডেসি এবং অ্যাসক্লিপিয়াডেসি, এই 2টা গোত্রের ক্ষেত্রে পরাগ রেণুগুলা পৃথক না হয়ে একসাথে অবস্থান করে। এই একসাথে অবস্থান করাকে বলা হয় পলিনিয়াম। কি বলা হয়? পলিনিয়াম। ওকে, তাহলে যদি তোমাকে বলা হয় পরাগ রেণুগুলার একসাথে থাকা অবস্থায় কি বলা হয়? পলিনিয়াম। বলা হলো পলিনিয়াম কোথায় দেখা যায়? অর্কিডেসি অ্যাসক্লিপিয়াডেসিতে। অথবা বলা হলো অর্কিডেসি এবং অ্যাসক্লিপিয়াডেসি কি প্রদর্শন করে? পলিনিয়াম ধরন প্রদর্শন করে। মানে কি? সবাই একসাথে থাকে, পরাগ রেণুগুলো একসাথে থাকবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা নাই? তাহলে আমরা পড়বো দেখো পরাগ রেণুর গঠন। এই পরের টপিক কি আমাদের? পরাগ রেণুর গঠন। এখন আসো এই পরাগ রেণু কিরকম হতে পারে? এই পরাগ রেণু গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। তাহলে পরাগ রেণুর আকার বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে গোলাকার, একটা হচ্ছে ডিম্বাকার, একটা কি ত্রিভুজাকার। ব্যাস দেখো 10 থেকে 200 মাইক্রোমিটার। ব্যাস কত হতে পারে? 10 থেকে 200 মাইক্রোমিটার হতে পারে। 10 থেকে 200 মাইক্রোমিটার। ওকে, তাহলে পরাগ রেণুর ব্যাস কেমন হবে? 10 থেকে 200 মাইক্রোমিটার। সাইজ কেমন হবে? গোলাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, যে কোনো আকার হতে পারে। ওকে, এবার আসো আমি যদি এটা পরাগ রেণু আঁকার চেষ্টা করি ফাঁকা জায়গায়, মনে করে এরকম একটা আঁকলাম, ঠিক আছে। এই পরাগ রেণু এখানে একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। এখন দেখো এই পরাগ রেণুর 2টা লেয়ার। পরাগ রেণুর লেয়ার কয়টা? 2টা। একটা হচ্ছে ভেতরের লেয়ার, একটা হচ্ছে কি এই যে বাইরের যে লেয়ার। একটা ভেতরের লেয়ার, একটা হচ্ছে কি বাইরের লেয়ার। আর ভেতরে কি আছে? এটা কি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা ছবি থেকে একটু বুঝতে পারতেছি যে পরাগ রেণুর ভেতরের লেয়ারটা অনেক স্মুথ, তাই না? সুন্দর। কিন্তু বাইরের লেয়ার কিন্তু স্মুথ না। কি এদিকে একটু এদিক ওদিক আঁকা বাঁকা, এদিকে একটু আঁকা বাঁকা। তার মানে বাইরের লেয়ারটা হচ্ছে কণ্টকিত, কাঁটার মতো। বাইরের লেয়ারটা কেমন? কণ্টকিত বা কাঁটার মতো। আর ভেতরের লেয়ারটা কেমন?
স্মুথ। তো এই বাইরের যে লেয়ার এটাকে বলা হয় এক্সাইন বা বহিত্বক। এটা কি বলা হয়? এক্সাইন বা বহিত্বক। আর এই যে ভেতরে যে লেয়ারটা দেখাইলাম এর নাম হচ্ছে ইনটাইন বা অন্ততক। এর নাম কি? ইনটাইন বা অন্ততক। তাহলে এক্সাইন বা বহিত্বক আর ইনটাইন বা অন্ততক, ঠিক আছে? ইনটাইন বা অন্ততক, ক্লিয়ার? এবং এই যে ইনটাইন এটা হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত, আর এক্সাইন স্পোরোপোলেনিন নামক রাসায়নিক পদার্থ গঠিত। কি দিয়ে গঠিত? স্পোরোপোলেনিন। আর এই দুই স্তরের মাঝখানে একটা ছিদ্র দিছি, ফাঁকা জায়গা দিছি না? এটাকে বলা হয় জার্ম পোর বা জনন ছিদ্র। কি বলা হয়? জার্ম পোর বা জনন ছিদ্র, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একটু বলো তো পরাগরেণু কয়টা স্তর? পরাগরেণু কয়টা স্তর? দুইটা স্তর। কি কি? বহিস্তক আর অন্ততক, তাই না? এক্সাইন আর ইনটাইন। এক্সাইন এবং ইনটাইন। এই এক্সাইন কেমন, কণ্টকিত নাকি স্মুথ? কণ্টকিত। এক্সাইনটা হচ্ছে কণ্টকিত বা কাঁটার মতো দেখতে, আর ইনটাইনটা কি? স্মুথ। এক্সাইন কি দিয়ে গঠিত? স্পোরোপোলেনিন, মানে যেটা কাঁটাযুক্ত সেটা হচ্ছে স্পোরোপোলেনিন। আর ইনটাইনটা কি? সেলুলোজ নির্মিত। ইনটাইনটা কি? সেলুলোজ নির্মিত, ক্লিয়ার? আচ্ছা, আর দুই স্তরের মাঝখানে যে ছিদ্র থাকে তাকে কি বলি? জার্ম পোর বা জনন ছিদ্র। এটা কয়টা থাকতে পারে জানো? প্রজাতিভেদে সর্বোচ্চ 20টা পর্যন্ত থাকতে পারে। তার মানে কি, কোনো গাছে বা কোনো প্রজাতিতে একটা, কারো 5টা, কারো 10টা, কারো সর্বোচ্চ 20টা, ম্যাক্সিমাম 20টা, এর বেশি থাকবে না। এই জন্য বলা হচ্ছে 20টা পর্যন্ত থাকতে পারে। ক্লিয়ার? একটু ক্লিয়ার? আচ্ছা, একটু ক্লিয়ার হলে আমি মুছে দিলাম। দেখো এবার বইয়ে দেখো দেওয়া আছে যে বহিত্বক হচ্ছে এক্সাইন, এর প্রধান উপাদান কি? স্পোরোপোলেনিন। তারপর দেখো ভেতরের ত্বকটা কি? পাতলা এবং সেলুলোজ নির্মিত। এটাকে বলা হয় কি? অন্ততক বা ইনটাইন। অন্ততক বা ইনটাইন। আর দুই স্তরের মাঝখানে কি থাকে? জনন ছিদ্র থাকে বা রেণুরন্ধ্র থাকে বা জার্ম পোর থাকে, ঠিক আছে? জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্ম পোর থাকবে, ঠিক আছে? ওকে, যেটা সর্বোচ্চ সংখ্যা কয়টা হতে পারে? 20টা পর্যন্ত হতে পারে, ক্লিয়ার? এবার দেখো পুং গ্যামেটোফাইটের বিকাশ। পুং গ্যামেটোফাইটের বিকাশ হবে, ডেভেলপমেন্ট হবে। আমরা তো পুং গ্যামেট পাইছি, তাই না? পরাগরেণুর মধ্যে পুং গ্যামেট পাইছি। এই পুং গ্যামেটটা কিভাবে ডেভেলপমেন্ট হবে, পুং গ্যামেটোফাইট গঠন করবে কিভাবে, দেখো। তো দেখো এই যে এটা ছিল আমাদের পরাগরেণু। তোমরা বোটানি পড়তে গেলে এই যে গ্যামিটোফাইট শব্দটা বারবার মনে রাখতে হবে এবং ভোলা যাবে না। এটা বারবার কাজে লাগবে। গ্যামিটোফাইট শব্দটা বারবার কাজে লাগবে, ঠিক আছে? বারবার। যে গ্যামিটোফাইট বলতে কি বোঝায়? হ্যাপ্লয়েড দশা বোঝায়। গ্যামিটোফাইট বলতে হ্যাপ্লয়েড দশা বোঝায়। আর একটা শব্দ বাবা, সেটা হচ্ছে স্পোরোফাইট। এবং এটা ভোলা যাবে না, একদম বেসিক মনে রাখতে হবে যে বোটানিতে গ্যামিটোফাইট দশা পাবো এবং স্পোরোফাইট পাবো। গ্যামিটোফাইট উদ্ভিদ পাবো, স্পোরোফাইট উদ্ভিদ পাবো। গ্যামিটোফাইট উদ্ভিদ মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ, স্পোরোফাইট উদ্ভিদ মানে ডিপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস কখনোই বোটানিতে পড়তে গেলে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? কখনোই ভুলে যাওয়া যাবে না, ওকে? তাহলে দেখো পুং গ্যামিটোফাইটের বিকাশ। পুং গ্যামিটোফাইট, তাহলে গ্যামিটোফাইট মানে কি বুঝি? হ্যাপ্লয়েড। তাহলে তোমার পরীক্ষা যদি দেয় পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ কি, তাহলে পুং গ্যামিটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড দশা বোঝায়। তাহলে এর প্রথম কোষ কি? নিশ্চয়ই হ্যাপ্লয়েড কিছুই হবে, ডিপ্লয়েড কোনো কিছু তো হবে না। যেহেতু চাইছে আমাদের হ্যাপ্লয়েড জায়গা জিনিস, তার মানে আমরা কি পাইছিলাম? এই যে পরাগরেণু পাইছিলাম না? পরাগরেণু কি ছিল? হ্যাপ্লয়েড। পরাগরেণু কি? হ্যাপ্লয়েড। এই যে এই পরাগরেণুটা হচ্ছে আমাদের কি? পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। কারণ পুং গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড দশা বোঝায়, আর পরাগরেণু কি? হ্যাপ্লয়েড। তাহলে এই পরাগরেণু হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ, যার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটা অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি করে। এই দেখো, একটা হচ্ছে বড়, এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, আর একটা ছোট, এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। এবার আসো, এই যে আমি দেখাইছিলাম না জার্ম পোর বা জনন ছিদ্র, দেখাইছিলাম না দুই স্তরের মাঝখানে কি থাকে? জার্ম পোর বা জনন ছিদ্র থাকে। এর পরবর্তী ধাপে
এই যে এটা কি ইনটাইন, এটা কি ইনটাইন, এই ইনটাইনটা বাইরে বেরোয় আসে এরকম, ঠিক আছে। তার মানে পরবর্তী ধাপে ইনটাইনটা জারমপোর বা জননশীতে পথে বাইরে এসে একটা নালিকা তৈরি করে, এটাকে বলা কি পরাগ নালিকা। এটাকে বলা হয় পরাগ নালিকা বা পোলেন টিউব, পরাগ নালিকা বা পোলেন টিউব। এই পরাগ নালিকার মধ্যে দেখো সামনে থাকে কে নালিকা নিউক্লিয়াস, আর পিছনে থাকে কি জনন নিউক্লিয়াস। পরবর্তী ধাপে গিয়ে নালিকা নিউক্লিয়াস তার মধ্যেই থাকবে, শুধু জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামেট তৈরি করবে। মাইটোসিস কেন? কারণ আমরা জানি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গেলে মিওসিস, কিন্তু আবার হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গেলে কি মাইটোসিস, কি মাইটোসিস। তার মানে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি করবে দুইটা পুংগ্যামেট তৈরি করবে, কারণ আমরা জানি কি মাইটোসিসে একটা থেকে দুইটা জিনিস তৈরি হয়। ক্লিয়ার? ওকে, তো দেখো যে নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস বললাম, পরাগ নালিকা সব বললাম। তো এখানে দেখো এই যেটা আমাদের লাগবে যে আসলে পুংগ্যামিটোফাইট কি কি নিয়ে গঠিত, পুংগ্যামিটোফাইটটা কি কি নিয়ে গঠিত সেটা হচ্ছে দেখো যে পরাগ রেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট, মানে পরপর এই যে পরাগ রেণুতে শুরু আমরা পাইছি নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট, এই সব কিছু মিলে আমাদের কি গঠিত পুংগ্যামিটোফাইট গঠিত, সব কিছু মিলে আমাদের পুংগ্যামিটোফাইট গঠিত, ঠিক আছে। যেটা হচ্ছে আবার কি ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল, মানে কি যে ডিপ্লয়েড দশা আছে তার উপর নির্ভরশীল, ঠিক আছে। স্পোরোফাইটের উপর নির্ভরশীল মানে ডিপ্লয়েড যে দশা আছে তার উপর নির্ভরশীল। ক্লিয়ার? তাহলে আমাদের পুংগ্যামিটোফাইটের গঠন গেল। ডিম্বকের পরিস্ফুটন আমরা পড়বো, তার আগে আমরা ডিম্বকের গঠন পড়বো। এটা হচ্ছে ডিম্বকের গঠন, ডিম্বকের একটা ছবি, ঠিক আছে, ডিম্বকের একটা গঠনের ছবি। তো এখানে অনেক কিছু মার্ক করে দেওয়া আছে, চিহ্নিত করে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝবা যে এটা কি। তো দেখো এখান থেকে আমি তার থেকে একটু আমি আমার বোর্ডে যাই, বোর্ডে গিয়ে তোমাদের আঁকায় আঁকায় বোঝাতে পারলে জিনিসটা তোমাদের জন্য আরো বেটার হবে, বুঝতে সুবিধা হবে। দেখো আমি আঁকাই একটা, এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি, একদম মাঝখানের অংশ, এটাকে বলতেছি আমরা ভ্রূণথলি। কি বলতেছি? ভ্রূণথলি, ঠিক আছে, ভ্রূণথলি। এই ভ্রূণথলিতে 8টা নিউক্লিয়াস থাকে, সেন্টারে বা কেন্দ্রে দুটো থাকে, এটাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস। কি বলি? সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস। এই প্রান্তে 3টা থাকে, এটাকে আমরা বলি প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। এটাকে বলি ডিম্বাণু আর সহকারী কোষ। তাহলে দেখো আমি বললাম 8টা নিউক্লিয়াস, এই যে এটার নাম হচ্ছে ডিম্বাণু, এটা সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, 8টা নিউক্লিয়াস গেল। এটা কি? ভ্রূণথলি, ভ্রূণথলি। এই ভ্রূণথলিকে ঘিরে থাকবে কিছু কোষ, এই ভ্রূণথলিকে ঘিরে রাখবে যে কোষ তাকে বলা হয়, মানে এই যে কোষটা, এটাকে বলা হয় প্রতিপাদ, এটাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, মানে ভ্রূণ যেখান থেকে পুষ্টি গ্রহণ করে এটাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। এটা হচ্ছে ইনটাইন বা অন্ততক। কি এটা? ইনটাইন বা অন্ততক। এটা হচ্ছে কি
এক্সাইন বা বৈতক, তাহলে দেখো আমরা আবার একবার দেখি যে এটা হচ্ছে কি এক্সাইন বা বৈতক, এটা কি ইন্টাইন বা অন্ততক, ডিম্বক রন্ধ্র, এটা কি বলতেছি ডিম্বক রন্ধ্র, এই জায়গাটাকে বলা হয় ডিম্বক মূল। কি বলা হচ্ছে ডিম্বক মূল। এটাকে বলা হচ্ছে ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি, যার মধ্যে একটা কালো শিরার মতো অংশ থাকে, এটাকে বলা হয় র্যাফি, এটাকে বলা হয় র্যাফি। আর ডিম্বক নাড়ি যে অংশ দ্বারা ডিম্বক ত্বকের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাভি। কি বলা হচ্ছে ডিম্বক নাভি। তার মানে এই যে ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, ডিম্বক মূল, নিউসেলাস, তারপর তোমার এক্সাইন, ইন্টাইন, ভ্রূণথলি, ডিম্বক রন্ধ্র, ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস, আর প্রতিবাদ কোষ, এই সব কিছু মিলে আমাদের কি গঠিত ডিম্বক গঠিত। এই সব কিছু মিলে আমাদের কি গঠিত ডিম্বক গঠিত। ঠিক আছে, এই সব কিছু মিলে আমাদের ডিম্বক গঠিত হবে। ক্লিয়ার? তাহলে তোমরা এখন বইয়ের সাথে দেখো, মিলাও, বই একবার দেখো যে আমি যা যা বলছি সব কিছুই মোটামুটি বইয়ে তুমি ছবির সাথে মিলাইতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিম্বকের গঠন। আছে না বইয়ে? এ দেখো ডিম্বক নাভি, নিউসেলাস, ডিম্বক নাড়ি, ওই যে ডিম্বক নাড়ির মতো বলছিলাম যে শিরার মতো একটা অংশ, এটাকে বলা হয় র্যাফি। আর এই দেখো পরীক্ষা এটা লাগে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই যে ত্বক দিয়ে ঘেরা যে প্রধান টিস্যু, এই প্রধান টিস্যুটা হলো কি নিউসেলাস। তার মানে এই যে এই যে এই যে এই আবরণটা, এই যে আবরণটা এর নাম হচ্ছে কি, এটা তো এই যে ভ্রূণথলি, এটা হচ্ছে ভ্রূণথলি, এর ভিতরে এই যে চকচক চকচক চেকচক করে, ঠিক আছে, বহুকোষী, এটা কি বলা হচ্ছে নিউসেলাস। আর এটা কি দ্বারা আবৃত আছে, এই যে ত্বক দ্বারা, এই যে ত্বক দ্বারা আবৃত আছে, এই ত্বক দ্বারা ঘেরা যে নিউসেলাস, এটাই হচ্ছে কি আমাদের ডিম্বকের প্রধান কোষ, ডিম্বকের প্রধান কোষ। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে দেখো সবই আছে। দেখো ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, তারপরে তোমার ভ্রূণথলি, ঠিক আছে, তারপর দেখো গর্ভযন্ত্র, প্রতিবাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, এখন দেখো এখানে কথা আছে যেন ভুল না হয়, আমি দেখাইছিলাম না যে এই জায়গায় কি সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, তো যখন এই দুই মেরু থেকে দুটো নিউক্লিয়াস এখানে আসে তখন তাকে বলা হয় মেরু নিউক্লিয়াস। কি বলা হয় মেরু নিউক্লিয়াস। কিন্তু যখন দুটো মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে, তখন আমরা বলি তাকে সেকেন্ডারি নিউক্লিয়াস। মানে দুটো মিলে যখন ডিপ্লয়েড হয়ে যাবে তখন তাকে বলি কি সেকেন্ডারি নিউক্লিয়াস। কিন্তু যখন প্রথম কেবল আসবে এই মেরুর থেকে একটা, এই মেরু থেকে একটা, তখন তাকে বলা হয় কি মেরু নিউক্লিয়াস। তাহলে দুই মেরু থেকে আগত দুই নিউক্লিয়াসকে আমরা বলি মেরু নিউক্লিয়াস। কিন্তু যখন মিলিত হয়ে ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। ক্লিয়ার? এবার আসো, এই যে ডিম্বক রন্ধ্র আমরা বললাম না, নিচের দিকে ছিল কি ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের উপর ভিত্তি করে ডিম্বককে দেখো চার ভাগে ভাগ করা যায়। মানে ডিম্বক রন্ধ্র কোন দিকে থাকবে, কিভাবে থাকবে, তার উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায়। সেটা কি দেখো, ছবি দেখলে বোঝা যায়। দেখো এই দেখো কোন দিকে আছে ডিম্বক রন্ধ্র, এই যে ডিম্বক রন্ধ্র কোন দিকে আছে, উপরের দিকে আছে। তাহলে ডিম্বক রন্ধ্র যদি উপরের দিকে মুখ করে থাকে, ডিম্বক রন্ধ্র যদি উপরের দিকে মুখ করে থাকে, তখন তাকে আমরা কি বলি ঊর্ধ্বমুখী ডিম্বক। ঊর্ধ্বমুখী ডিম্বক, পরীক্ষায় তুমি পড়ে গেছো ঊর্ধ্বমুখী ডিম্বক আর ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ, পরীক্ষায় আসছে অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস, এটুকু আর পড়ো নাই। ঠিক আছে, পরীক্ষায় যা বলবো আল্লাহ করতে প্রশ্ন কোন বই, দুই তিনটা বই বললাম, আজমল, আজিবুর, আলিম, কিন্তু কমন বাঁধলো না। ব্যাপারটা হচ্ছে ইংলিশ টার্মগুলোও খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় ইদানিং ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন দিচ্ছে। তার মানে ঊর্ধ্বমুখী ডিম্বকে কি বলা হচ্ছে অর্থোট্রপাস, ঊর্ধ্বমুখী ডিম্বকে বলা হচ্ছে অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস। এর উদাহরণ কি বিষকাটালি বা পানি মরিচ, গোলমরিচ, পান, গোলমরিচ আর পান।
তাহলে ঊর্ধ্বমুখী ডিম্বক বা অর্থোটোপাস বা অ্যাট্রোপাস। উদাহরণ কি? বিষকাটালি বা পানি মরিচ, গোলমরিচ, পান। তো এটা মনে রাখার জন্য আমরা ছন্দ লিখে রাখতে পারি। মনে করো পাগল আছে, সবাই তো পাগলের ভয় পায়, তাই না? পাগলের ভয় পাও না? তো পাগলের ঊর্ধ্বে বিষ, মানে বিষ দিলে কি বিষ দিয়ে পাগলও মরে যেতে পারে, তাই না? বিষ দিলে, বিষ তো আর পাগল বোঝে না যে কে পাগল আর কে ভালো মানুষ। তো বিষ দেই খাক না কেন, পাগলের ঊর্ধ্বে বিষ। দেখো এতে কি মনে রাখবা? পান মনে রাখবা, পানি মরিচ মনে রাখবা, ঠিক আছে? পান মনে রাখবা, পানি মরিচ মনে রাখবা। এই কি রাখবা? গোলমরিচ। কি মনে রাখবা? গোলমরিচ, পাগলের ঊর্ধ্বে বিষ। পাতে হচ্ছে পানি মরিচ বা পান, গতে গোলমরিচ। ঊর্ধ্বতে কি? ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। কারণ ছন্দ এমন পড়লা যে এটা কার ছন্দ সেটাই মনে থাকলো না, এই জন্য ছন্দর মধ্যে আমার অ্যাড করে দিতে হবে যেটা কার মধ্যে বা কোনটার মধ্যে পড়ে। তুমি বললা কি পাগলের বিষ বা বিষের পাগল, ঠিক আছে, কিন্তু এটা যে কার ছন্দ সেটাই তো আর তোমার মনে নাই যে কোনটা ছন্দ। তাহলে এই জন্য পাগলের ঊর্ধ্বে বিষ মানে এটা ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। সেটা কি? পানি মরিচ, গোলমরিচ, পানি মরিচ আরটা কি? বিষ কাটালি, বিষ কাটালি। আর পাতে পান বলতে পারি, না? বিষ কাটালি বা পানি মরিচ, গোলমরিচ, পান, এটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বমুখী ডিম্বক, ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। ক্লিয়ার? এবার 2 নম্বর, এ দেখো কোন দিকে আছে মুখ করে, মুখটা কোন দিকে? নিচের দিকে আছে, ঘাসফড়িং এর মতো। ঘাসফড়িং এমনি থাকে না সবসময়, ঘাসফড়িং এমনি থাকে নতমুখী, ঠিক আছে? তো এদের মুখটাও কি দেখো সবসময় নিচের দিকে আছে, এটাকে বলা হয় কি? অধোমুখী ডিম্বক বা নিম্নমুখী ডিম্বক বা অ্যানাট্রোপাস। অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক বা অ্যানাট্রোপাস। অধোমুখী বা নিম্নমুখী বা অ্যানাট্রোপাস। এর উদাহরণ কি? সিম, রেরি, ছোলা। তো একটা জিনিস লিখে রাখবা, সেটা দেখবা যে অধিকাংশ উদ্ভিদেই অধোমুখী ডিম্বক পাওয়া যায়। লিখে রাখো, অধিকাংশ উদ্ভিদেই কি পাওয়া যায়? অধোমুখী ডিম্বক পাওয়া যায়। লিখে রাখো সবাই যে অধিকাংশ উদ্ভিদে অধোমুখী ডিম্বক পাওয়া যায়। অধিকাংশ উদ্ভিদে অধোমুখী পাওয়া যায়। অধিকাংশ উদ্ভিদে অধোমুখী ডিম্বক পাওয়া যায়। তাহলে অধিকাংশ উদ্ভিদে আমরা কোন ধরনের ডিম্বক পাবো? অধোমুখী ডিম্বক। উদাহরণ কি? একটু মনে রাখি, বান্ধবী আছে না নিশি টিশি, নিশি রে ছোঁয়া, ঠিক আছে? নিশি রে ছোঁয়া মানে কি? নিতে হচ্ছে নিম্নমুখীর উদাহরণ। নিতে কার উদাহরণ? নিম্নমুখীর উদাহরণ। এটাতে কি? সিম, রেরি কি? ছোলা। নিশিরে ছোঁয়া, নিশিরে ছোঁয়া মানে নিম্নমুখীর উদাহরণ কি? সিম, রেরি আর হচ্ছে ছোলা। ক্লিয়ার? দেখছো? আচ্ছা, এবার দেখো পরেরটা। এটা কোন দিকে? এই পাশে মুখ করে আছে, তাই না? এই পাশে মুখ করে আছে। এটাকে বলা হচ্ছে কি? পার্শ্বমুখী ডিম্বক বা অ্যামফিট্রোপাস। কি বলা হচ্ছে? পার্শ্বমুখী ডিম্বক বা অ্যামফিট্রোপাস। পার্শ্বমুখী বা অ্যামফিট্রোপাস। তো এই পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ পার্শ্বমুখী বা অ্যামফিট্রোপাস। ক্ষুদিপানা আছে, পপি বা আফিম আছে, আর একটা এক্সট্রা উদাহরণ আছে, লিখে রাখো, ডায়ান্থাস। কি? ডায়ান্থাস। আর 3টা উদাহরণ, ক্ষুদিপানা, পপি বা আফিম, আর হচ্ছে কি? ডায়ান্থাস। ক্ষুদিপানা, পপি বা আফিম আর হচ্ছে ডায়ান্থাস। তাহলে এই যখন ডায়ান্থাস চলে আসবে তখন তারা আমরা একটু ছন্দ বানাইতে পারি এটা দিয়ে, যে কি মনে রাখবো, কি দিয়ে মনে রাখি দেখি একটু। খুদে গান রাস বা খুদে যারা নাচে, ডান্স বাংলা ডান্স, তাই না? তো এবার মনে করো খুদে আপার ডান্স, ঠিক আছে? খুদে আপার ডান্স। খুদেতে কি? ক্ষুদিপানা, আতে কি? আফিম বা পপি, আপা পতে কি? পার্শ্বমুখীর উদাহরণ, ডান্সতে মানে কি? ডায়ান্থাস। তাহলে খুদে মানে ক্ষুদিপানা, আতে আফিম বা পপি, পাতে হচ্ছে পার্শ্বমুখীর উদাহরণ, রাতে ডায়ান্থাস। ওকে, ডায়ান্থাস। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে খুদে আপার ডান্স, এটা হচ্ছে খুদে আপার ডান্স। এটা হচ্ছে আমাদের পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ। এবং লিখে রাখবা পার্শ্বমুখী ডিম্বক দেখতে, পার্শ্বমুখী ডিম্বক লিখে রাখবা যে পার্শ্বমুখী ডিম্বক দেখতে, পার্শ্বমুখী ডিম্বক দেখতে বাংলা ক অক্ষরের মতো। এটা লিখে রাখো, পার্শ্বমুখী ডিম্বক দেখতে
বাংলা ক অক্ষরের মতো। পার্শ্বমুখী ডিম্বক দেখতে বাংলা ক অক্ষরের মতো। ওকে, এবার আসো বক্রমুখী, কি বলা হচ্ছে? ব্যাকামুখী, তাই না? ক্যামিলোট্রোপাস। বক্রমুখী বা বাঁকামুখী, ক্যামিলোট্রোপাস। এটা মনে রাখবো কি দিয়ে? বক্র সকাল, বাঁকা সকাল বা বক্র সকাল, মানে সরিষার কালকা সন্ধ্যা, সরিষার কালকা সন্ধ্যা। তাহলে হচ্ছে বক্র সকাল, বক্রমুখী হচ্ছে বক্র সকাল, সরিষার কালকা সন্ধ্যা। ঠিক আছে, সরিষা এবং কালকা সন্ধ্যা, বক্র সকাল। ওকে, এটা কোনটা? ক্যামিলোট্রোপাস বা বক্রমুখী। তাহলে আমাদের ডিম্বকের প্রকারভেদ কিন্তু পড়া শেষ। এবং এই ডিম্বকের প্রকারভেদ জায়গাটায় তোমরা এখানে লিখে রাখো যে 100% ম্যাথ, মানে পরীক্ষার জন্য, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রকারভেদটা। ঠিক আছে, প্রকারভেদটা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে ওকে, বক্রমুখী। এবার আসো স্ত্রী গ্যামিটোফাইট। আমরা পড়ছিলাম কি? পুং গ্যামিটোফাইটের গঠন। আমরা পড়ছিলাম পুং গ্যামিটোফাইটের গঠন পড়ছিলাম, তাই না? তখন আসবে, এবার আসছে কি? স্ত্রী গ্যামিটোফাইটের গঠন বা পরিস্ফুটন। তাহলে পরাগ রেণু যদি পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ হয়, পরাগ রেণু যদি পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ হয়, তাহলে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কি হবে? স্ত্রী রেণু। কারণ গ্যামিটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড বোঝাচ্ছে। আর স্ত্রী রেণু কি? হ্যাপ্লয়েড। এই স্ত্রী রেণু হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। এবং এই স্ত্রী রেণু হচ্ছে ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। ভ্রূণথলি, এই যে দেখাইছিলাম না, এটা কি ভ্রূণথলি দেখাইছিলাম? এই ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে কি? স্ত্রী গ্যামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইট। যদি এই ভ্রূণথলি গঠন আবার দেখো 3 প্রকার। এই ভ্রূণথলি গঠন হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে মনোস্পোরিক, একটা কি বলা হচ্ছে? মনোস্পোরিক। মনো মানে কি? এক। মনো মানে এক। এই একটা স্ত্রী রেণু যদি ভ্রূণথলি গঠন করে, একটা স্ত্রী রেণু যদি ভ্রূণথলি গঠন করে, তখন তাকে আমরা বলবো কি? মনোস্পোরিক প্রক্রিয়া, মনোস্পোরিক প্রক্রিয়া। যদি বাই মানে কি? 2, যদি 2টা স্ত্রী রেণু অংশগ্রহণ করে, তখন তাকে আমরা বলবো কি? বাইস্পোরিক প্রক্রিয়া। একটা হলে মনোস্পোরিক, 2টা হলে বাইস্পোরিক। এবং এই বাইস্পোরিক প্রক্রিয়াটা হচ্ছে অ্যালিয়াম টাইপ নামে পরিচিত। অ্যালিয়াম, অ্যালিয়াম সাধারণত কোনটারে বোঝায়? পেঁয়াজ গোত্র, পেঁয়াজ। অ্যালিয়াম সেপা মানে কি? পেঁয়াজ। তাহলে পেঁয়াজ গোত্র ওরা কি? এই বাইস্পোরিক, মানে 2টা স্ত্রী রেণু ভ্রূণথলি গঠন করে। তাহলে এরা হচ্ছে অ্যালিয়াম টাইপ নামে পরিচিত। এবার আসো, 4টা স্ত্রী রেণু যদি অংশগ্রহণ করে, তখন তাকে কি বলবো? টেট্রাস্পোরিক। টেট্রা মানে কি? 4। তাহলে 4টা স্ত্রী রেণু যদি অংশগ্রহণ করে, তখন তাকে আমরা বলা হয় কি? এটা বলা হচ্ছে টেট্রাস্পোরিক। ঠিক আছে, কি বলা হচ্ছে? টেট্রাস্পোরিক। ওকে, এবং এই টেট্রাস্পোরিক দেখো আবার কয় প্রকার হয়? এই টেট্রাস্পোরিক 7 প্রকার হয়। কয় প্রকার? 7 প্রকার হয়। যার মধ্যে প্রধান হচ্ছে কি? পেপেরোমিয়া একটা উদ্ভিদ, পেপেরোমিয়া উদ্ভিদ। এই পেপেরোমিয়া টাইপটা হচ্ছে প্রধান, যেখানে কয় নিউক্লিয়াস থাকে? 16 নিউক্লিয়াস থাকে। তাহলে টেট্রাস্পোরিক কয় প্রকার? 7 প্রকার। টেট্রাস্পোরিক 7 প্রকার। আর ভ্রূণথলি গঠন কয় প্রকার? 3 প্রকার। ভ্রূণথলি গঠন 3 প্রকার। মনোস্পোরিক যদি একটা অংশগ্রহণ করে, যদি 2টা করে তাহলে বাইস্পোরিক, আর 4টা করলে টেট্রাস্পোরিক। বাইস্পোরিক কোথায় দেখা যায়? অ্যালিয়াম টাইপে। ঠিক আছে, বা এই টাইপ নাম পরিচিত। আর টেট্রাস্পোরিক আবার কয় প্রকার হয়? 7 প্রকার হয়। যার মধ্যে পেপেরোমিয়া যেটা হচ্ছে কি? প্রধান, এটা 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। ফ্রিটিলিয়ারিয়া, এটা হচ্ছে কয় নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস।
ফ্রিটিলিয়ারি হচ্ছে 8 নিউক্লিয়াস। তবে শতকরা 75% উদ্ভিদেই, মানে কি 75%, মানে অধিকাংশ উদ্ভিদেই মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। তার মানে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে একটা স্ত্রীরেণুই ভ্রূণথলি গঠন করে, যেটাকে আমরা বলি মনস্পরিক প্রক্রিয়া। এবং আমি যেটা দেখাইছিলাম ওটা কি মনস্পরিক ডিম্বাণু ছিল, ঠিক আছে, ডিম্বক ছিল, যেখানে 8টা নিউক্লিয়াস ছিল। তার মানে মনস্পরিক প্রক্রিয়া কয়টা নিউক্লিয়াস হয়? 8 নিউক্লিয়াস হয়। কয়টা হয়? 8 নিউক্লিয়াস হয়। তবে ওই সব কিছুর একটা এক্সেপশন থাকে না, ঠিক এই মনস্পরিকের একটা এক্সেপশন আছে, সেটা ব্যতিক্রম হচ্ছে ইনোথেরা টাইপ, যেটা মনস্পরিক হওয়া সত্ত্বেও 4 নিউক্লিয়াস। আসলে হওয়া ছিল কয় নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস, কিন্তু হয়ে গেছে কয় নিউক্লিয়াস? 4 নিউক্লিয়াস। তাহলে মনস্পরিকের এক্সেপশন হচ্ছে কি এই ইনোথেরা। ওকে। এবং এই মনস্পরিক প্রক্রিয়াটা পলিগোনাম নামক ধরনের উদ্ভিদে প্রথম আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানী চার্লস বার্গার। এই পলিগোনাম ডাইভেরিকেটাম নামক উদ্ভিদে, পলিগোনাম ডাইভেরিকেটাম, শুধু মনে রাখবে পলিগোনাম নামক উদ্ভিদে বিজ্ঞানী চার্লস বার্গার প্রথম এটা আবিষ্কার করছে বলে এই মনস্পরিক প্রক্রিয়াকে অনেকে পলিগোনাম ধরন হিসেবেও বলে বা পলিগোনাম টাইপ হিসেবেও বলে থাকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমাদের ভ্রূণথলি গঠন হয়ে গেল। দেখো, এটা হচ্ছে রিটেনের প্রশ্ন, আমাদের এরকম লাগে না, জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে নাও। এটা হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ, আর মাতৃকোষ মানে কি? অলওয়েজ ডিপ্লয়েড। মাতৃকোষ মানে কি? অলওয়েজ ডিপ্লয়েড। এটা যখন মিওসিস প্রক্রিয়া বিভক্ত হবে তখন 4টা কি হবে? 1 2 3 4টা স্ত্রীরেণু কোষ তৈরি হবে। এই 4টার মধ্যে দেখো 3টা হয়ে যাবে নষ্ট, এটাকে বলা হয় নিষ্ক্রিয় অংশ বা পোলার বডি। আমরা কি বলি? নিষ্ক্রিয় কোষ বা পোলার বডি, ঠিক আছে, পোলার বডি। আর একটা থাকে কি? ভালো থাকবে। এই ভালো নিউক্লিয়াস যেটা আছে এটা মনে করো মাইটোসিস থেকে 1টা থেকে 2টা হবে, 2টা থেকে কয়টা হবে? 4টা হবে, 4টা থেকে কয়টা হবে? 8টা হবে। এই 8টা হওয়ার পর যখন এপাশ থেকে একটা নিউক্লিয়াস এখানে গেল, এপাশ থেকে একটা নিয়ে গেল, তখন কি বললাম? মেরু নিউক্লিয়াস। আবার যখন একসাথে হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল, তখন তাকে আমরা বলি কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ডিম্বকের কিন্তু টেকনিক, যে কিভাবে এই ভ্রূণথলিটা গঠিত হয় বা ডিম্বকটা গঠিত হয়। ক্লিয়ার? আর এপাশে থাকলো কি? এপাশে থাকলো একটা বড় ডিম্বাণু, সহকারী কোষ, আর এগুলো কি? প্রতিপাদ কোষ। এই হচ্ছে 8টা নিউক্লিয়াস। তো এত কিছু দেখা না, কারণ দেখো স্ত্রী গ্যামেটোফাইট কিনে গঠিত? ভ্রূণথলি এবং এই ভ্রূণথলির মধ্যে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সবকিছু মিলে আমাদের কি গঠিত? স্ত্রী গ্যামেটোফাইট গঠিত। ঠিক আছে? যেমন পুং গ্যামেটোফাইট ছিল কয়েকটা জিনিস নিয়ে গঠিত, এই স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে কি? এই সব কিছু মিলেই গঠিত। ওকে। এখন দেখো, আমরা আগের পড়াতে পাইছি শুক্রাণু বা পুং গ্যামেট, এবার পাইলাম কি? ডিম্বাণু। তাহলে শুক্রাণু পেয়ে গেছে, ডিম্বাণু পেয়ে গেছে, এবার আমাদের নিষেক ঘটাতে পারলেই বা মিলন ঘটাতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো, আবৃতবীজী উদ্ভিদের নিষেক পড়বো আমরা। নিষেক মানে আমরা জানি কি? শুক্রাণু আমার ডিম্বাণু মিলনকে বলা হয় নিষেক, জনন কোষে মিলনকে বলা হয় নিষেক। ঠিক আছে? জনন কোষে এটাকে বলা হয় নিষেক। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এখন আসো আমরা জানি অধিকাংশ উদ্ভিদ মানে আবৃতবীজী হোক, নগ্নবীজী কি? শুধু বায়ু পরাগী ছিল। নগ্নবীজী কি ছিল? শুধু বায়ু পরাগী, মানে বায়ুর মাধ্যমে আমাদের পরাগণটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক আছে? কার মাধ্যমে যাবে? বাতাসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে। কিন্তু আবৃতবীজী কি ছিল? প্রাণী পরাগী, পানির মাধ্যমে হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, পাখির মাধ্যমে হতে পারে। ঠিক আছে? পাখির মাধ্যমে হতে পারে। তো সকল আবৃতবীজী এবং ব্যক্তবীজী, ব্যক্তবীজী মানে কি? নগ্নবীজী। আবৃতবীজী হচ্ছে গুপ্তবীজী, আবৃতবীজী হচ্ছে গুপ্তবীজী, আর ব্যক্তবীজী হচ্ছে কি? নগ্নবীজী। তার সকল আবৃতবীজী উদ্ভিদ এবং ব্যক্তবীজী উদ্ভিদে কি হয়? পরাগায়ন ঘটে। কি ঘটে? পরাগায়ন ঘটে। ঠিক আছে? এখন দেখো, পরাগায়ন ঘটাতে গেলে আমাদের কটা ধাপ। প্রথমে কি বলতেছে? আসলে এটা এত একটু লাগে না, একটু হালকা জেনে রাখবা। গর্ভমুণ্ডে আমাদের ধাপগুলো বললেই হয়, যে গর্ভমুণ্ডে পরাগায়ন অঙ্কুরোদ্গম, হেডলাইন করলেই হচ্ছে। কিন্তু একটু জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কি? আমরা জানি পাখি বা বাতাসের মাধ্যমে বা প্রাণীর মাধ্যমে বা পতঙ্গের মাধ্যমে আসতেছে। তো পতঙ্গ তো আর চেনে না যে কোনটা আম গাছ কোনটা জাম গাছ। হতেই পারে পাখির মাধ্যমে আম গাছের শুক্রাণু জাম গাছে গেল, জামেরটা তাল গাছে গেল, এটা বড়ই গাছে গেল, তাহলে কি আর নিষেক হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। তার মানে পরাগরেণু যে অঙ্কুরোদ্গম, এই পরাগরেণু অঙ্কুরোদ্গম হতে গেলে প্রথমে স্বপ্রজাতি শনাক্ত করতে হবে। যখন পরাগরেণু যাবে, এই পরাগরেণু একটা প্রোটিন ক্ষরণ করবে, আবার
ডিম্বাশয় বা গর্ভাশয় একটা প্রোটিন ক্ষরণ করবে। ম্যাচিং হলেই শুধুমাত্র পরাগরেণু বা এরা পরাগনালিকার বিকশিত হবে, তাছাড়া কখনো বিকশিত হবে না। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপ কি? পরাগরেণুর অঙ্কুরোদ্গম। যদি ম্যাচিং হয়, মিলে যায়, তাহলে পরাগনালিকা কি হবে? সৃষ্টি হবে বা পরাগরেণু কি অঙ্কুরোদ্গম ঘটবে। অঙ্কুরোদ্গম ঘটলে পরাগনালিকার মধ্যে কি থাকে? পুংগ্যামিট বা শুক্রাণু। আর ডিম্বাণু কই থাকে? ডিম্বকে থাকে। গর্ভাশয়ের মধ্যে ডিম্বকে থাকে। তাহলে এই পরাগনালিকার আসল লক্ষ্য কি? শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটানো। শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটানো এর টার্গেট। তাহলে শুক্রাণুর সাথে যখন ডিম্বাণুর মিলন ঘটাতে যাবে, সে যাইতে হবে কি? ডিম্বাণুর কাছে, কারণ ডিম্বাণু তো নিশ্চল, তাই না? এখন পরাগরেণু কি করবে? এই যে দেখো পরাগরেণু, ওই পরাগনালিকা যেটা আছে এই দিকে যাবে, যাওয়া শুরু করবে কোন দিকে? গর্ভাশয়ের দিকে। দ্বিতীয় ধাপ কি? পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা। দ্বিতীয় ধাপ কি? পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা। ঠিক আছে? পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা শুরু হবে। এখন পরাগনালিকা যখন গর্ভাশয়মুখী যাত্রা শুরু করবে, এমন তো না যে রাস্তা ফাঁকা, বিভিন্ন স্তবক আছে, বিভিন্ন কিছু বাধা থাকবে, তাই না? এই যে এখান থেকে যাইতে লাগবে, যাইতে গেলে অনেক কিছু ভেদ করে যাইতে হবে না? এই যে ভেদ করতে সাহায্য করবে দেখো দুটো এনজাইম, সেলুলেজ, পেকটিনেজ। কে? সেলুলেজ এবং পেকটিনেজ। তার মানে পরাগনালিকা থেকে যে সেলুলেজ এবং পেকটিনেজ এনজাইম করতে হয়, এরা কোষগুলোকে বিগলন করে ভিতরে যে কোষগুলো যেই থাকবে বাধাগ্রস্ত বা বাধা দিবে, তাদেরকে গলিত করে ভিতর দিকে ঢোকা শুরু করবে, যাইতে থাকবে। ঠিক আছে? এবং এর জন্য দেখবা আর একটা রাসায়নিক বস্তু আছে, ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়নটাও ক্ষরণ হয়। ঠিক আছে? ডিম্বগ্রন্থে পৌঁছার পূর্বে কি হয়? ডিম্বগ্রন্থে পৌঁছার আগে হচ্ছে দেখি ক্যালসিয়াম নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। ঠিক আছে? এখন মনে করো যে এরা পরাগনালিকা বিভিন্ন জিনিস ভেদ করে যাচ্ছে, যাইতে যাইতে এখন ডিম্বকে ঢুকতে চায় বা ডিম্বাশয়ের মধ্যে বা গর্ভাশয়ের মধ্যে ঢুকতে চায়, ডিম্বাণুর সাথে মিলিত হতে চায়। তাহলে ডিম্বকের মধ্যে ঢোকার কি রাস্তা আছে? কোনো ডিম্বকের মধ্যে ঢোকার কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা আছে? অবশ্যই রাস্তা আছে। ডিম্বক রন্ধ্র আছে, অবশ্যই রাস্তা। ডিম্বক রন্ধ্র মানে কি? রন্ধ্র মানে কি? ছিদ্র। তাহলে ডিম্বক রন্ধ্র আছে বা রাস্তা আছে। এই যে দেখো পরাগনালিকা দিকে এসে, এই যে দেখো ডিম্বক রন্ধ্র, না? এই ডিম্বক রন্ধ্র পথে ঢুকে গেছে। এই যে পরাগনালিকা যদি ডিম্বক রন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে, তখন তাকে বলা হয় পোরোগ্যামি। কি বলা হয়? পোরোগ্যামি। পোর মানে ছিদ্র, PORE। এই পোর মানে কি? ছিদ্র। এই ডিম্বক রন্ধ্র পথে যদি ঢুকে যায়, ছিদ্র পথে যদি ঢুকে যায়, এটাকে বলা হয় পোরোগ্যামি। কি বলা হচ্ছে? পোরোগ্যামি। ঠিক আছে? পোরোগ্যামি। এখন এই যে ডিম্বক রন্ধ্রপথে এটা ঢুকতেছে, এটা ম্যাক্সিমাম উদ্ভিদ, বিশেষ করে আম, জাম, এদের ক্ষেত্রে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই বা আম, জামের ক্ষেত্রে কি দেখা যায়? পোরোগ্যামি প্রক্রিয়া দেখা যায়। ঠিক আছে? এখন সব জায়গায় তো একরকম ফলো করে না, এক্সেপশন আছে না? যেমন স্কুল লাইফে দেখছো কিছু ছেলে পেলে আছে দরজা দিয়ে ঢুকতেছে, স্কুলে গেট দিয়ে ঢুকতেছে। কিছু বান্দর আছে প্রাচীর টপকায় ঢুকতেছে, আছে না? হরহামেশা আমরা দেখছি, আমরা অনেক করছি, তাই না? ঠিক এরকম মনে করো পরাগনালিকা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, মনে করে দিদি আসতেছে, আস্তে 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 বা এই দিক দিয়ে ঢুকছে, ঢুকে এই জায়গায় ঢুকছে, এই জায়গায় পাইছে। তার মানে কি? আস্তে আস্তে সে রাস্তায় পাইছে। এখানে ডিম্বক ত্বক, এখানে কি ছিল? ডিম্বক মূল ছিল। এখানে কি ছিল? ডিম্বক মূল ছিল। এখন তার ঢুকতে গেলে কি করতে হবে? এদিক দিয়ে ঘুরে আসতে হবে। কিন্তু সে তো কি ঘাটতারা ঢুকবে না, আমি তো যাবো না এত ঘুরে, তাই না? আমি তো এত ঘুরে যাবো না। সেটা সামনেই ডিম্বক মূল পাইছে। এই ডিম্বক মূল আমার কাছে যেহেতু কি আছে? সেলুলেজ আছে, পেকটিনেজ আছে, তাহলে আমার এত ঘোরা লাগবে কেন? আমি এই ডিম্বক মূল ভেদ করে ঢুকে যাব। এই ডিম্বক মূলকে ইংলিশে বলা হয় ক্যালাজা। কি বলা হয়? ক্যালাজা। এই ডিম্বক মূলকে ইংলিশে বলা হয় ক্যালাজা। তাহলে ডিম্বক মূল ভেদ করে যখন ঢুকবে, তখন তাকে বলা হয় ক্যালাজোগ্যামি। ঠিক আছে? ক্যালাজোগ্যামি। দেখো ডিম্বক মূল ভেদ করে ঢুকলে কি বলা হবে? ক্যালাজোগ্যামি। ভুলে কেউ স্যালাজোগ্যামি বলবো না। ঠিক আছে? এটা ক্যালাজা, নট স্যালাজা। ঠিক আছে? ক্যালাজোগ্যামি, এটাকে বলা হয় ক্যালাজোগ্যামি। ক্যালাজোগ্যামি। তো এর উদাহরণ দেখো, ক্যাসুয়ারিনা বা ঝাউ। উদাহরণ কি? ক্যাসুয়ারিনা বা ঝাউ। এরপর দেখো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই বাবা এই দিক দিয়ে আসে, এদিক দিয়ে। এটা কি ডিম্বক ত্বক ছিল, এক্সাইন ছিল, ইন্টাইন ছিল। এবার ডিম্বক ত্বক পাইছে, সে কি করবে? ডিম্বক ত্বক ভেদ করে বাইরে ভিতরে ঢুকে যাবে। তো যদি ডিম্বক ত্বক ভেদ করে ঢোকে, তখন তাকে বলা হয় মেসোগ্যামি। কি বলা হয়? মেসোগ্যামি। উদাহরণ কি? লাউ কুমড়া। উদাহরণ হচ্ছে লাউ কুমড়া। তাহলে ডিম্বক ত্বক ভেদ করে ঢুকলে এটাকে আমরা বলতেছি মেসোগ্যামি। উদাহরণ হচ্ছে লাউ কুমড়া। তবে অধিকাংশ উদ্ভিদে কোনটা হয়? অধিকাংশ উদ্ভিদে কোনটা হয়? অধিকাংশ উদ্ভিদে হয় হচ্ছে পোরোগ্যামি। পোরোগ্যামি, পোরোগ্যামি, পোরোগ্যামি। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম সদ্য। একটা হচ্ছে কি? পোরোগ্যামি, মানে ডিম্বক রন্ধ্র ভেদ করেই কি হবে? ঢুকবে আম, জাম বা অধিকাংশ উদ্ভিদ।
একটা পাইলাম ডিম্বক মূল ভেদ করে ঢুকবে, ক্যালাজোগামী, কি ঝাও ঝাও। আরেকটা কি ডিম্বক ত্বক ভেদ করে ঢুকবে, মেসোগামী, উদাহরণ কি লাউ কুমড়া, লাউ কুমড়া। ক্লিয়ার? এবার যে দিক দিয়ে ঢুকুক না কেন, সে ত্বক ভেদ করে ঢুকুক, এদিক দিয়ে ঢুকুক, সাইড দিয়ে ঢুকুক না, সবার কিন্তু উদ্দেশ্য একই, ডিম্বকের মধ্যে শুক্রাণুরা দিয়ে দেওয়া, ডিম্বকের মধ্যে শুক্রাণুরা ছেড়ে দেওয়া। ঠিক আছে? তো এই পরাগনালী 3 নম্বর ধাপে কি করবে? পরাগনালিকা ভ্রূণথলিতে প্রবেশ করবে এবং শুক্রাণু নিক্ষেপ করবে, শুক্রাণু নিক্ষেপ করবে। এখন দেখো শুক্রাণু যে নিক্ষেপ করবে, এটা মনে করো ভ্রূণথলি, এটা কি ছিল ডিম্বক, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, সহকারী কোষ। এখন মনে করো এই দুটো শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছে, তাই না? শুক্রাণু দূরে নিক্ষেপ হয়েছে, কারণ শুক্রাণু কয়টা ছিল পরাগনালীতে? 2টা। এখন ডিম্বাণু কয়টা? ডিম্বাণু তো একটা, ডিম্বাণু একটা। ওকে, তাহলে দেখো এই পরাগনালিকাতে নিক্ষেপ করার পর শুক্রাণু কয়টা? শুক্রাণু কয়টা? 2টা। ডিম্বাণু কয়টা? একটা। যে আগে যাবে সে আগে পাবে, সেই সব। তাহলে এর মধ্যে যেটা আগে যাবে সে কি করবে? ডিম্বাণুর সাথে মিলিত হবে। তাহলে ডিম্বাণু কি এন, এন প্লাস এন মিলে কি হবে? 2n হবে। এটাকে আমরা কি বলবো? নিষেক প্রক্রিয়া। এটাকে কি বলবো? নিষেক। তার মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে, এটাকে বলা হয় নিষেক প্রক্রিয়া বা নর্মাল নিষেক, বা এটাকে সিনগ্যামি বলি। আমরা কি বলি? সিনগ্যামি। এবার আর একটা শুক্রাণু রাগে দুঃখে অভিমানে কিছু না পেয়ে সে কি করে যা পাবে তার সাথে মিলিত হবে, তাহলে এর সাথে মিলিত হবে, এর সাথে মিলিত হবে। তাহলে নিষেক কয়বার হলো? 2বার হলো। এটাকে আমরা বলি কি? ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। যে একই সাথে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে আর একটা শুক্রাণু এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলনকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। এবং এটা শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়, নগ্নবীজিতে দেখা যায় না। ব্যতিক্রম কি? ইফেড্রা। নগ্নবীজি উদ্ভিদে পড়ছো না মনে নাই? যে ইফেড্রা ছিল যেটা নগ্নবীজি হওয়া সত্ত্বেও দ্বিনিষেক দেখা যায়। আর এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন তৈরি করা হয়, নগ্নবীজি অধ্যায়ে ছিল। ঠিক আছে? এবং এটা তো 2n হলো, এটা তো আগের থেকে 2n ছিল। সেকেন্ডারি নিউক্লিয়াস 2n আসলো কি? আর একটা নিউক্লিয়াস। তার মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেটের মিলনকে বলা হয় ত্রিমিলন। কি বলা হয়? ত্রিমিলন, ট্রিপল ফিউশন, ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। এবং এই ট্রিপল ফিউশনের ফলে কি হয়? 3n তৈরি হয়, যেটাকে বলা হয় কি? এন্ডোস্পার্ম বা শস্য। এন্ডোস্পার্ম বা শস্য বলা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মোটামুটি নিষেক শেষ। এবার দেখো পার্থক্য, এত ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিবা। ঠিক আছে? এবার দেখো নিষেকের পরিণতি মানে কি? নিষেক হওয়ার পরে আমরা কি কি পেতে পারি? ঠিক আছে, কি কি হতে পারে? তো আমরা তো জানি যে নিষেকের পর তো ভ্রূণ গঠিত হয়, তাই না? এই ভ্রূণ কেমন? ডিপ্লয়েড। এটাকে বলা হয় কি? জাইগোট বা উস্পোর। এটাকে আমরা কি বলতেছি? জাইগোট বা উস্পোর। এই জাইগোট বা উস্পোর হলো আমাদের কি? স্পোরোফাইট দশার প্রথম কোষ। কারণ আমরা কি বলছিলাম? স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড। স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড। আর গ্যামেটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে জাইগোট কি? ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোনো কিছুই তো ডিপ্লয়েডের প্রথম কোষ হবে, তাই না? তাহলে জাইগোট বা উস্পোর হবে কি? স্পোরোফাইটের প্রথম কোষ, যেটা অনুকূল পরিবেশ পেলে অঙ্কুরিত হয়ে নতুন একটা উদ্ভিদ তৈরি করবে। ঠিক আছে? গেল। শস্যের উৎপত্তি। ওই যে বলছিলাম যে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা মিলিত হয়ে কি হবে? এন্ডোস্পার্ম বা ট্রিপ্লয়েড হবে, এবার শস্য তৈরি করবে। তাহলে শস্য তৈরি করতে পারে নিষেকের ফলে। এবার আসো, এই শস্য টিস্যু কি জমা রাখে? এটা লাগবে স্টার্চ, লিপিড আর প্রোটিন। তাহলে দেখো শস্য টিস্যুতে প্রচুর পরিমাণে কি থাকে? স্টার্চ থাকবে, লিপিড থাকবে, প্রোটিন থাকবে। স্টার্চ, লিপিড, প্রোটিন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা জানি নিষেকের আগে কি ছিল? গর্ভাশয়। এই গর্ভাশয় নিষেকের পরে চেঞ্জ হয়ে ফল হয়ে যায়, গর্ভাশয় ফলে পরিণত হয়। এরপর দেখো বীজ সৃষ্টি হয় কিভাবে? ডিম্বক। ডিম্বক যে ছিল, আমরা যে ডিম্বকটা আঁকাইছিলাম পুরা, ওই ডিম্বকটা কি হবে? বীজে পরিণত হবে। কিসে? বীজে পরিণত হবে। এবং একটা ভ্রূণে 3টা জিনিস থাকে, দেখো, বীজপত্র থাকে, ভ্রূণকাণ্ড থাকে আর ভ্রূণ মূল থাকে। তাহলে একটা ভ্রূণে কি কি থাকে? বীজপত্র, ভ্রূণকাণ্ড আর কি? ভ্রূণমূল।
আবার এন্ডোস্পার্ম শস্য তো আমরা বললাম, ঠিক আছে। এখন অনেকের ক্ষেত্রে এন্ডোস্পার্ম থাকে, আবার অনেকের ক্ষেত্রে থাকে না। আবার অনেকের ক্ষেত্রে ওই ভ্রূণপোষক টিস্যু থাকে না, আবার অনেকের ক্ষেত্রে পরিভ্রূণ তৈরি করে বা অন্য একটা আবরণ হিসেবে থেকে যেতে পারে। ওকে, এবার দেখো খুবই 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 ইম্পর্টেন্ট, অনেক সময় বীজে তৃতীয় একটা স্তর তৈরি হয়, থার্ড লেয়ার। বীজে অনেক সময় বীজে একটা তৃতীয় স্তর বা থার্ড লেয়ার তৈরি হয়। এই বীজের তৃতীয় স্তরকে বলা হয় এরিল। কি বলা হয়? এরিল। এটা খুবই ইম্পর্টেন্ট যে বীজের তৃতীয় স্তরকে কি বলা হয়? এরিল বলা হয়। বীজের তৃতীয় স্তরকে কি বলা হয়? এরিল বলা হয়। এরিল কোথায় পাওয়া যায়? লিচু, কাঠলিচু, জাইফল আর শাপলা বীজ। এই এরিলের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট যে এরিল কোথায় পাওয়া যায়? লিচু, কাঠলিচু, শাপলা বীজ আর জাইফল। ওকে, এর মধ্যে তোমরা যে লিচু খাইছো না, লিচুর সাদা অংশ আমরা যে খাই ওইটাই এরিল। কাঠলিচু মানে কি? আঁশফল। আঁশফল, ওটা যে সাদা অংশ খাওয়া যায় ওইটাই এরিল। তার মানে আমাদের এরিল পাওয়া যায় লিচু, কাঠলিচু, শাপলা বীজ, জাইফল। এর মধ্যে লিচু আর কাঠলিচু খাওয়া যায়, বাকিগুলো খাওয়া যায় না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার হয়, একটা প্রজননের সফলতা এখন নির্ভর করে কার কার উপর? কিভাবে পরাগায়ন হচ্ছে, নিষিক্ত ঠিকমতো হচ্ছে কিনা, এবং নিষেক হওয়ার পর বীজগুলো ঠিকমতো বিস্তরণ হচ্ছে কিনা। ঠিক আছে, বীজগুলো ঠিকমতো বিস্তারিত বা বিস্তরণ হচ্ছে কিনা। ক্লিয়ার? এবার আসো, এখানে লেখা রাখো 100% ম্যাট। এই বক্সটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা 100% ম্যাট লেখা রাখো যে নিষেকের আগে কি ছিল, নিষেকের পরে কি হয়। নিষেকের আগে কি ছিল, নিষেকের পরে কি হয়। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো আমরা একদম মুখস্থ করবা যে গর্ভাশয়, নিষেকের আগে গর্ভাশয়, পরে ফল হয়। গর্ভাশয় প্রাচীর, ফলত্বক, ডিম্বক, বীজ, এক্সাইন, টেস্টা, ইন্টাইন, টেগমেন, ডিম্বাণু, ভ্রূণ, নিউসেলাস নষ্ট হতে পারে, আবার পরিভ্রূণ তৈরি করতে পারে। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য, সহকারী কোষ নষ্ট, প্রতিপাদ কোষ নষ্ট, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, বীজরন্ধ্র বা বীজের মাইক্রোপাইল, ডিম্বক নাভি, বীজের নাভি, ডিম্বক নাড়ি, বীজের বোটা, আরেকটা আছে ডিক্যালাজা বা ডিম্বক মূল, এটা হচ্ছে বীজ মূল বা নষ্ট হয়ে যায়। তাহলে এই 14টা জিনিস একদম টানা মুখস্থ করতে হবে। এর মধ্যে এখানে মনে রাখবা এভাবে টেস্টটা টেগমেন উল্টা পাল্টা হয়ে যায়, এই জন্য মনে রাখবা টেস্ট এক্সাম, তার মানে এক্সাইন থাকলে টেস্টটা হবে, এক্সাইনটা টেস্টটা আর ইনটাইনটা টেগমেন, এটা যেন উল্টা পাল্টা না হয়। টেস্ট এক্সাম, এক্সাইন টেস্টটা, ইনটাইন টেগমেন, এদের কিন্তু উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য টেস্ট এক্সাম, এক্সাইনটা হবে টেস্টটা আর ইনটাইনটা হবে টেগমেন, যেন উল্টা পাল্টা না হয়। ঠিক আছে, মনে রাখবা। ওকে, এবার আসো নিষেকের তাৎপর্য লাগবে না ওইভাবে, শুধু লেখা রাখো হেডলাইন, মানে এই যে বোল্ড বোল্ড লাইন পড়বো আমরা, এই হেডলাইনগুলো। ঠিক আছে, যে নিষেকের তাৎপর্য বা গুরুত্ব, নিষেকের ফলে কি কি হতে পারে বা নিষেক আমাদের কি কাজে সাহায্য করে। ঠিক আছে, এই হেডলাইনগুলো পড়বো যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় আছে, ফল ও বীজ সৃষ্টি, নতুন উদ্ভিদ সৃষ্টি, বিবর্তন, অধিক সহনশীল ফসল সৃষ্টি, বংশ রক্ষা, খাদ্যের যোগান, জেনেটিক ডাইভার্সিটি। বললে মোটামুটি আমাদের যৌন জনন শেষ। ম্যাক্সিমাম যে পড়াটা ছিল আমাদের, পড়াটা শেষ। এবার আসো অযৌন জনন। কি বলছিলাম আমরা যে পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট ছাড়া দুনিয়ার সব জনন কি? অযৌন জনন। পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট ছাড়া দুনিয়ার সব জনন অযৌন জনন। তবে অযৌন জনন মেনলি হয় কিসের মাধ্যমে জানো? রেণু বা স্পোরের মাধ্যমে হয়। অযৌন জনন মেনলি হয় রেণু বা স্পোরের মাধ্যমে। এই অযৌন জনন মেনলি হয় রেণু বা স্পোরের মাধ্যমে। এখন এই যে অযৌন জনন রেণু বা স্পোরের মাধ্যমে হচ্ছে, স্পোর আবার একজন একই রকম। দেখো পেনিসিলিয়ামের স্পোরের নাম হচ্ছে কনিডিয়া বা কনিডিওস্পোর। পেনিসিলিয়ামের স্পোরের নাম কি? কনিডিয়া বা কনিডিওস্পোর। মিউকরের স্পোরের নাম কি? স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া। স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া। আর অ্যাগারিকাসের স্পোরের নাম কি? ব্যাসিডিওস্পোর বা ব্যাসিডিয়া। ব্যাসিডিওস্পোর বা ব্যাসিডিয়া। তাহলে স্পোরগুলো এক একজনের এক এক রকম। যদি পেনিসিলিয়াম হয় তাহলে কনিডিয়া বা কনিডিওস্পোর, যদি মিউকর হয় তাহলে স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া, আর অ্যাগারিকাস হলে ব্যাসিডিওস্পোর বা ব্যাসিডিয়া। ঠিক আছে, এখন কারো কারো আছে স্পোর একই রকম, মনে করো এর প্রজাতি, এর এই পেনিসিলিয়াম বলো বা আরেকটা আছে, ওদের সাথে ওদের মিল পাওয়া যায়। এখন দেখো যাদের স্পোর একই রকম হয়, যেমন ফার্ন আর লাইকোপোডিয়াম, দেখো লাইকোপোডিয়াম আর ফার্ন
এই দুটা প্রজাতিতে স্পোরগুলো সম আকৃতির হয়, এই জন্য বলা হয় কি হোমোস্পোরাস। নাম শুনছো না, সমরেণুপ্রসূ, মানে কি একই রকম স্পোর, এদের স্পোরগুলো কি আকার আকৃতিতে একই রকম হয়, এই জন্য বলা হয় সমরেণুপ্রসূ বা হোমোস্পোরাস। যেমন কারা, ফার্নার, লাইকোপোডিয়াম। আবার সেলাজিনেলা এবং শুষ্নি শাক, এই সেলাজিনেলা এবং শুষ্নি শাক এরা হচ্ছে অসম আকৃতির, এই জন্য বলা হয় কি হেটারোস্পোরাস। অসম আকৃতির, এই জন্য কি বলা হয় হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস, ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এই জায়গায় লিখে রাখো ওই স্বাভাবিক অঙ্গজ প্রজনন 100% ম্যাথ লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক অঙ্গজ প্রজনন মানে উদ্ভিদের স্বাভাবিক যে মূল কাণ্ড বা পাতা যে কোনো জায়গা থেকে যদি প্রজনন হয় তাকে বলা হয় স্বাভাবিক অঙ্গজ প্রজনন, ঠিক আছে, স্বাভাবিক অঙ্গজ প্রজনন। ওকে, সেটা কি হবে দেখো, মূলের দ্বারা, তোমরা ছন্দ লিখে রাখবা, এসব জিনিস পরীক্ষা হলে মনে থাকে না, ছন্দ মনে রাখলে আস্তে তাও মনে করতে পারবা। মিস ডালিয়া শতকাক পেটালো, এটা হচ্ছে মূলের দ্বারা বংশবিস্তার। মূলের দ্বারা বংশবিস্তার হয় হচ্ছে মিস ডালিয়া শতকাক পেটালো। মিস ডালিয়া শতকাক পেটালো। মিসতে কি মিষ্টি আলু, ডালিয়াতে ডালিয়া, শততে শতমূলি, কাকতে কাকরোল, আর পেটালোতে পটল। তাহলে মিস ডালিয়া শতকাক পেটালো, এটা কি মূলের দ্বারা বংশবিস্তার, ঠিক আছে, মূলের দ্বারা মিস ডালিয়া শতকাক পেটালো। ওকে, এবার আসো কাণ্ড। কাণ্ড দেখো, একটা আছে উদ্ভিদের কাণ্ড বা সাধারণ কাণ্ড, একটা আছে বিশেষ কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড, শাখার। একটা শাখার আছে আর হচ্ছে নর্মাল কাণ্ড আছে, ঠিক আছে। তো এই নর্মাল যে কাণ্ড, এই উদাহরণটা আমরা আগে লিখে রাখি যে আসাদ ও তোমাদের বান্ধবী থাকতে পারে, আসাদ বন্ধু, আর হচ্ছে গোপী, আসাদ ও গোপী, ঠিক আছে, আসাদ ও গোপী। আতে হচ্ছে কি আদা, সতে কি সটি, ওতে কি ওলকসু, গোতে কি গোল আলু, পিতে কি পেঁয়াজ। তাহলে আসাদ ও গোপী এটা হচ্ছে আমাদের নর্মাল কাণ্ডের যে উদাহরণ, কাণ্ড দ্বারা যে বংশ বিস্তার করবে, আসাদ ও গোপী, আসাদ ও গোপী। তাহলে লিখবা আসাদ ও গোপী, ঠিক আছে। এটা গেল আমাদের নর্মাল কাণ্ড, যে গোল আলু, আদা, সটি, পেঁয়াজ, ওলকচু, আসাদ ও গোপী। এবার যেটা সাকার, এই সাকারের মাধ্যমে বংশ বিস্তার হবে। এটা দেখো, বলো তো বাঁশের কেল্লা কার ছিল? তিতুমির। এই তিতুমিরকে ভুলায়ে মল্লিকা আপু বাঁশের কেল্লা নিয়ে নিছে, ঠিক আছে। মল্লিকা আপুর বাঁশের কেল্লা লিখবা, মল্লিকা আপুর বাঁশের কেল্লা, চন্দ্রমল্লিকা, আনারস, পুদিনা, বাঁশ, কলা। তাহলে সাকারের উদাহরণ হচ্ছে মল্লিকা আপুর বাঁশের কেল্লা। মল্লিকা আপুর বাঁশের কেল্লা, সাকারের উদাহরণ হচ্ছে মল্লিকা আপুর বাঁশের কেল্লা। মল্লিকাতে চন্দ্রমল্লিকা, হাতে আনারস, পুতে পুদিনা, বাঁশ, আর কি কলা, বাঁশ আর কলা। ওকে, এরপর দেখো, এরপরে উদাহরণ বেশি পড়া নাই, আসো দেখো, পাতার মাধ্যমে কি হয় বংশ বিস্তার করে কারা? পাথরকুচি। পাতার মাধ্যমে করে কে? পাথরকুচি। আর একটা উদাহরণ লিখে রাখো, তোমরা অনেকে জানো হয়তো, নাইট কুইন। ফুল আছে না নাইট কুইন, এই নাইট কুইন হচ্ছে পাতার মাধ্যমে হয়। তাহলে পাতার মাধ্যমে হচ্ছে পাথরকুচি আর নাইট কুইন। পাতার মাধ্যমে হয় পাথরকুচি আর নাইট কুইন। বুলবিল বা কক্ষমুকুল, উদাহরণ দেখায় রাখো, চুপড়ি আলু। পরিবর্তিত কক্ষমুকুল, পরিবর্তিত কক্ষমুকুল বা বুলবিল দ্বারা হয় চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ড, কচু শাক আর আমরুল শাক। দেখায় রাখো, অর্ধবায়বীয় কাণ্ড হচ্ছে কচু শাক আর আমরুল শাক। কচু শাক আর আমরুল শাক, ঠিক আছে, কচু শাক আর আমরুল শাক, ঠিক আছে, কচু শাক আর আমরুল শাক। এরপর দেখো মুকুলোদ্গম, এটা হচ্ছে ইস্ট। মুকুলোদ্গম হচ্ছে ইস্ট, ঠিক আছে, ইস্ট কি ছত্রাক, এদের হচ্ছে কি মুকুল সৃষ্টির মাধ্যমে, বার্ডিং এর মাধ্যমে হয়। আর পর্ণকাণ্ড মানে কি কাঁটাযুক্ত কাণ্ড, কাঁটা। এর উদাহরণ কি ফণী মনসা। ফণী মনসা হচ্ছে পর্ণকাণ্ড, ফণী মনসা হচ্ছে পর্ণকাণ্ড। তাহলে উদাহরণগুলো দেখায় রাখে, কিন্তু উদাহরণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো
কৃত্রিম, এটা তো অটোমেটিক ন্যাচারালি প্রাকৃতিকভাবে হইলো, কৃত্রিমভাবে মানুষ করে না। ওই যে কলম টলম নাম শুনছো না, এই কলম করে ওই কলম করে দিয়ে বিভিন্ন শাখা পোশাখা বিভিন্ন প্রজাতি তৈরি করে, ভ্যারিয়েশন। তো এই কৃত্রিমটা হচ্ছে কি ওই কলম করানো, ঠিক আছে, কলম টাইপের। তো দেখো প্রথমটা দেখো, কাটিং বা স্লিপ, পরীক্ষায় আসছে শাখা কলম, কি মনে করবা জীবনও পড়ি নাই। এই কাটিং বা স্লিপই হচ্ছে কি শাখা কলম, কাটিং বা স্লিপটা কি শাখা কলম। পরীক্ষায় আসতে পারে কি শাখা কলমের উদাহরণ, তুমি পড়ে গেছো কাটিং বা স্লিপ, যে প্রশ্ন দেখে অজ্ঞান, ঠিক আছে। তো এটা করা যাবে না, সব কিছু আমাদের জানতে হবে। তো এটার ছন্দ দেখো, কমলা নৃত্য করে, তাই না? কমলা আপা গোলাপ দিয়ে সাজে, কমলা আপা গোলাপ দিয়ে সাজে মানে কি, কমলা লেবু, আখ, আপেল, পাতাবাহার, গোলাপ, সজিনা, জবা। কমলা আপা গোলাপ দিয়ে সাজে, ঠিক আছে, কমলা আপা গোলাপ দিয়ে সাজে, সেটা কি কমলা লেবু, আখ, আপেল, পাতাবাহার, সজিনা, গোলাপ, জবা। ওকে, এরপর উদাহরণ বলবা, দাবা কলম উদাহরণ, লেবু আর জুই। মনে রাখতে পারো যে লেজ দাবা মানে লেবু আর জুই কি দাবা কলমের উদাহরণ, লেজ দাবা, লেজ দাবা। এবার আসো জোড়া কলম, তোমরা অনেকে যারা গ্রামে থাকো দেখছো যে এক জায়গা থেকে ডাল কেটে নিয়ে এসে আর একটা গাছে লাগাই দেয়, ঠিক আছে। তো একটা গাছের থেকে যে কেটে নিয়ে আসা হয় এটা কি বলা হয় কি গ্রাফটিং। তো এই যে বিচ্ছিন্ন যেটা কাটা হয় তাকে বলা হয় সায়ন, যে জিনিসটা কাটা হয় তাকে বলা হয় সায়ন। আর যেই গাছে জোড়া লাগানো হয় তাকে বলা হয় স্টক, তাকে বলা হয় স্টক। তাহলে যে গাছ থেকে কেটে নিয়ে আসা হয় ডালটাকে বলা হচ্ছে সায়ন, আর যার সাথে জোড়া লাগানো তাকে বলা হয় স্টক। এবং ফুল ফলের চরিত্র দেখো নির্ভর করে কার উপর, সায়নের উপর, স্টকের উপর না। কারণ স্টক কি হয় খালি মাটি থেকে পানি আর খনিজ লবণ এনে দেয়, বাকি যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য কার উপর, সায়নের উপর নির্ভরশীল। ওকে, এই হচ্ছে আমাদের অযৌন জনন প্রায় শেষের দিকে। গটি, গুটি খেলছো না, গুটি গ্রামাঞ্চলে বলেন গুটি খেলে, ঠিক আছে। গটি কলম, গুটি কলম, তো এটা মনে রাখবা কি দিয়ে, উদাহরণ জাস্ট, আর কিছু লাগবে না। গুটি আগে গলে, গুটিতে গুটি কলমের উদাহরণ আম, গোলাপ, গন্ধরাজ, লেবু। গুটি আগে গলে, আম, গোলাপ, গন্ধরাজ, লেবু, এটা হচ্ছে গুটি কলমের উদাহরণ, আম, গোলাপ, গন্ধরাজ, লেবু। ওকে, আর দেখো 2020 সালে মেডিকেল পরীক্ষা আসছিল, বার্ডিং এর উদাহরণ কি, বার্ডিং, বার্ডিং মানে কি চোখ কলম বা কুড়ি, কুড়ি সংযোজন বা চোখ কলম। উদাহরণ দিছিল এই যে কুল বা বড়ই বা গোলাপ, এখানে দিছিল ইংলিশে দিছিল। বার্ডিং এর উদাহরণ কি, রোজ মানে কি গোলাপ, লেমন, এরকম করে উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গোলাপ, গোলাপ গাছে হচ্ছে বার্ডিং বা মুকুলোদ্গম বা কুড়ি সৃষ্টি হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এটুকু এই পড়ার মাধ্যমে আমরা আমাদের অযৌন জনন শেষ করে ফেললাম। এখন আমাদের ছোট্ট একটা টপিক আছে, লাস্ট টপিক, সেটার নাম হচ্ছে পার্থেনো জেনেসিস। যেটা বলছিলাম শুরুর দিকে ছিল একটা এক্সেপশন, এক ধরনের এক্সেপশন জনন, সেটা কি পার্থেনো জেনেসিস। তোমরা সবাই জানো, আমরাও জানি, মানুষেও জানে। এই পার্থেনো জেনেসিস বাংলা নাম দেখো অপুংজনি, অপুংজনি। আমরা সবাই জানি শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে নিষেক হয় বা জাইগোট বা ভ্রূণ তৈরি হয়। কিন্তু এই পার্থেনো জেনেসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে, ডিম্বাণু নিষেক না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়। দেখো নিষেক ছাড়াই ডিম্বাণু সরাসরি ভ্রূণ সৃষ্টি করে, এটাকে বলা হচ্ছে কি পার্থেনো জেনেসিস। কি বলা হচ্ছে? পার্থেনো জেনেসিস। আবার তোমার আবার দেখো তোমার হরমোন প্রয়োগে বীজহীন যে ফল তৈরি করা হয় তাকে বলা হয় পার্থেনো কার্পি। কি বলা হয়? পার্থেনো কার্পি ফল, যেমন লেবু, কমলা লেবু, লেবু, কমলা লেবু। ক্লিয়ার? তাহলে পার্থেনো জেনেসিস যদি বলা হয় যে পার্থেনো জেনেসিস কোনটা, তাহলে নিষেক ছাড়াই ডিম্বাণু সরাসরি ভ্রূণ তৈরি করবে, এটা হচ্ছে পার্থেনো জেনেসিস। আর যদি আমরা হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি করতে পারি তখন তাকে বলা হয় কি পার্থেনো কার্পিক ফল, যেমন লেবু আর কমলা লেবু, লেবু আর কমলা লেবু। ক্লিয়ার? লেবু আর কমলা লেবু। ওকে, লেবু আর কমলা লেবু। এবার আসুন, পার্থেনোজেনেসিস দুই প্রকার, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড আমরা জাস্ট সংজ্ঞা ওইভাবে পড়বো না, খালি মনে রাখবো যদি ডিম্বাণু সৃষ্টি হয় কোনটায়, মায়োসিস প্রক্রিয়ায়,
মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু হয়ে ওখান থেকে সরাসরি ভ্রূণ হয়েছে, তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবং এটা হয় অনুর্বর। এটা কি? অনুর্বর। মনে রাখবে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস উদ্ভিদেও হ্যাপ্লয়েড হয় এবং এরা অনুর্বর হয়। উদাহরণ কি? সোলানাম নাইগ্রাম, অর্কিস ম্যাকুলাটা। সোলানাম নাইগ্রাম, অর্কিস ম্যাকুলাটা। আর যদি মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়, তাহলে মাইটোসিস প্রক্রিয়া হলে কি হবে? 2n হবে। তখন কি হবে? এটাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হবে। ডিম্বাণু সৃষ্টি হবে কোন প্রক্রিয়া? এবার মাইটোসিস প্রক্রিয়া। হওয়ার কথা কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। না হয়ে মাইটোসিসে হলো, তখন তাকে আমরা বলবো কি? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। উদাহরণ কি? পার্থেনিয়াম আর্জেন্টেটাম, টেরাক্সাকাম অ্যালবিনাম। দাঁত ভাঙা, তাই না? দামগুলো কি দাঁত ভাঙার মতো। সো মনে রাখবা কি জানো? PATA, পাটা, মানে পার্থেনিয়াম আর্জেন্টেটাম, টেরাক্সাকাম অ্যালবিনাম। এত মনে রাখা সম্ভব না। PATA, একটা পিতে থাকবে, একটা এতে থাকবে, একটা টিতে থাকবে, একটা এতে থাকবে। পার্থেনিয়াম আর্জেন্টেটাম, টেরাক্সাকাম অ্যালবিনাম। ওকে না? ঠিক আছে, ওকে। এবার দেখো আরেকটা এক্সেপশন, সেটা কি? নিকোটিয়ানা বা নিকোসিয়ানা টাবাকুম, মানে তামাক গাছ। টাবাকুম শুনলে তো, নিকোটিন শুনলে কি তামাক, ঠিক আছে? তো এই তামাক গাছে অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হয়। অনিষিক্ত শুক্রাণু থেকে তামাক গাছে ভ্রূণ তৈরি হয়। এটাকে বলা হয় কি? অ্যান্ড্রোজেনেসিস। কি বলা হচ্ছে? অ্যান্ড্রোজেনেসিস। এই অনিষিক্ত শুক্রাণু, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। কারণ কি? পুংস্তবকের অপর নাম কি? অ্যান্ড্রেসিয়াম। অ্যান্ড্রেসিয়াম, এই জন্য বলে অ্যান্ড্রোজেনেসিস। ক্লিয়ার? এবার দেখো, এক্স রে প্রয়োগ করে ইমাসকুলেশন পরে পরাগায়ন বিলম্বিত করে অথবা বেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ খনন করে কৃত্রিম উপায়ে পার্থেনোজেনেসিস ঘটানো সম্ভব। ইমাসকুলেশন কি জিনিস আমি একটু পরে তোমাদের আলোচনা করব। তবে খালি জেনে রাখো যে এক্স রে প্রয়োগ করে ইমাসকুলেশনের পরে পরাগায়ন বিলম্বিত করে আর বেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ খনন করে আমাদের কি করা সম্ভব? পার্থেনোজেনেসিস ঘটানো সম্ভব। ওকে, এবার আসো পার্থেনিয়াম। এই পার্থেনোজেনেসিসের গুরুত্ব রিডিং পড়বা, লেখা রাখো রিডিং। পার্থেনোজেনেসিসের গুরুত্ব হচ্ছে রিডিং পড়বা, রিডিং, লেখা রাখো রিডিং। এরপরে দেখো তিনটা সংজ্ঞা আছে খুবই ইম্পর্টেন্ট। অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি কি জিনিস? দেখো, যদি বলে ডিম্বকের যে কোনো দেহকোষ, যেহেতু যে কোনো দেহকোষ বলছে, তাহলে আগেই ভ্রূণথলি বাদ। কারণ ভ্রূণথলির মধ্যে কি আছে? জনন কোষ, তাহলে ভ্রূণথলি বাদ। তাহলে ডিম্বকের যে কোনো দেহকোষ, এখন দেহকোষ ভ্রূণথলিকে ঘিরে কে ছিল? ডিম্বক ত্বক ছিল আর কি নিউক্লিয়াস ছিল। তাহলে ডিম্বকের যে কোনো দেহকোষ, তার মানে কি ডিম্বক ত্বক হতে পারে, নিউক্লিয়াস হতে পারে। এরা যদি প্রথমে ভ্রূণথলি গঠন করে, মানে ডিম্বকের যে কোনো দেহকোষ যদি ভ্রূণথলি গঠন করে পরে ভ্রূণ সৃষ্টি করে, কিন্তু এটা নিষেক ছাড়াই যদি প্রথমে ভ্রূণথলি গঠন করে পরে ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরি। আর এর উদাহরণ হচ্ছে কি? হিয়েরাসিয়াম, হাইড্রেসিয়াম, হিয়েরাসিয়াম, ঠিক আছে? হিয়েরাসিয়াম, ওকে, অ্যাপোস্পোরি। এবার দেখো এর সাথে মিল আছে। ডিম্বকের যে কোনো কোষ নিউক্লিয়াস বা ডিম্বক ত্বক হতে পারে, এরা যদি ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণ গঠন করে, তার মানে কি? অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠিত হবে আর এখানে ভ্রূণথলি গঠিত হবে না। দুটো সিস্টেম একই, জিনিস একই, খালি ওটা ভ্রূণথলি গঠন করবে, এটা করবে না। এটাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এটা কি বলা হয়? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। আর অ্যাপোগ্যামি দেখো কি বলছে, এবার ভ্রূণথলির মধ্যে ঢুকে গেছে। আমরা পড়ছিলাম কি? ভ্রূণথলির মধ্যে 8টা নিউক্লিয়াস, সেকেন্ডারি, ডিম্বাণু, সহকারী, প্রতিপাদ কোষ। ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ, তাহলে কি আছে? আর সহকারী কোষ আর প্রতিপাদ কোষ, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস তো শস্য তৈরি করবে, তাই না? ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির যে কোনো কোষ, এরা সহকারী কোষ হোক বা প্রতিপাদ কোষ হোক, এরা যদি ভ্রূণথলি গঠন করে বা ভ্রূণ সৃষ্টি করে, তাকে বলা হয় কি? অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি। তাহলে তিনটা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এর উদাহরণ পড়বা অ্যালিয়াম। অ্যালিয়াম মানে কি? পেঁয়াজ। কিন্তু এই তিনটা যে শব্দ বললাম না আমরা, এই তিনটা যে টার্ম পড়লাম না, কি টার্ম পড়লাম? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি। এই অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোস্পোরি এবং অ্যাপোগ্যামি, এই তিনটাকে একত্রে দেখো কি বলা হয়? অ্যাগামোস্পার্মি। কি বলা হচ্ছে? অ্যাগামোস্পার্মি। এবং এই অ্যাগামোস্পার্মি হওয়ার জন্যে যদি বাইরে থেকে পরাগায়ন দরকার হয়, মানে বাইরে থেকে আমাদের উদ্দীপনা বা পরাগায়ন দিতে হয়, তখন তাকে বলা হয় কি?
সিউডোগামি। সিউডো মানে কি? মেকি, মিথ্যা, মানে আমাদের বাইরে থেকে উদ্দীপনা দেওয়া লাগতেছে, বাইরে থেকে আমাদের উদ্দীপনা দিতে হচ্ছে, ঠিক আছে? ওকে, চলে আসো। পার্থক্য, রিডিং শেষ পড়া। এই দেখো, জাতীয় ফুল শাপলা। শাপলার জনন প্রক্রিয়া হচ্ছে অযৌন, মানে প্রধান। জাতীয় ফুল সাদা শাপলার জনন হচ্ছে অযৌন, আর লাল শাপলাতে তো পুরাপুরি অযৌন। আবার কাঁঠাল হচ্ছে যৌন, আম হচ্ছে কি? যৌন। আর পদ্ম হচ্ছে আবার কি? অযৌন। তাহলে শাপলার পদ্ম কি? অযৌন, ঠিক আছে? অযৌন। আবার এটাকে বলা হয় রানার, ওই যে দুর্বল কাণ্ড, দুর্বল কাণ্ড, কচুল্লতি, পড়ছো শতাব্দীতে রানার থানকুনি, ঠিক আছে? এর মাধ্যমে তাহলে শাপলার পদ্ম কি? অযৌন। আর কাঁঠাল আম কি? যৌন। শেষ। কৃত্রিম প্রজনন বা হাইব্রিডাইজেশন, ওই যে দুই বা ততোধিক প্রজাতি নিয়ে আমরা যে ভ্যারিয়েশন করি, ক্রসিং করে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করি, ঠিক আছে? এটা বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বা কৃত্রিম প্রজনন। এটা একটা রিটেনের প্রশ্ন, এটা একটা রিটেনের প্রশ্ন। আমাদের এভাবে লাগবে না, খালি পড়বা হেডলাইন। এই কৃত্রিম প্রজননের ধাপ লেখে রাখো, হেডলাইন। হেডলাইন পড়বো আমরা। কৃত্রিম প্রজননের ধাপ আমরা কি পড়বো? হেডলাইন। তোমাদের একটা কথা বলছিলাম, ইমাসকুলেশন পরে বলবো বলছিলাম, এই যে আসছে, সময় চলে আসছে। একটা উভলিঙ্গ পুষ্প থেকে পুরুষ পুষ্পটাকে কেটে ফেলাকে বলা হয় ইমাসকুলেশন। একটা উভলিঙ্গ পুষ্প থেকে পুরুষ পুষ্পটা আমরা সরাই দিব, কেটে দিব, এটাকে বলা হয় ইমাসকুলেশন। ক্লিয়ার? ইমাসকুলেশন। ওকে, বাকিগুলো সব হেডলাইন পড়বা, বাকিগুলো সব হেডলাইন পড়বা। ওকে, এবার বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা লেখে রাখো, হেডলাইন। হেডলাইন মানে কৃত্রিম প্রজননে, মানে বিবর্তনে কি কি ভূমিকা পালন করতে পারে কৃত্রিম প্রজনন? কি করতে পারে দেখো, ভ্যারিয়েশন বা বৈচিত্র্য সৃষ্টি করতে পারে, প্রতিকূল সহিষ্ণু জাত তৈরি করতে পারে, রোগ প্রতিরোধী, মানে কিছু কিছু জাত তৈরি করলে তারা পোকামাকড় ধ্বংস করতে পারে, পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, তাদের বলা হয় রোগ প্রতিরোধী জাত। যেমন মুক্তা, গাজী, মোহিনী। কি নাম? মুক্তা, গাজী, মোহিনী। মুক্ত গাজা, ঠিক আছে? মুক্ত, গাজী, মোহিনী। মুক্ত, গাজী, মোহিনী। তো এবার আসলে দেখো, এই যে এরা তৈরি করছে কে? BRRI, মানে কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ব্রি, বিরিনা, ঠিক আছে? বিরিনা, ব্রি, ঠিক আছে? ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই ব্রি, এটা কোথায় অবস্থিত? এটা প্রশ্ন আসে, জিকেও আসে, এখান থেকে আসতে পারে। লেখা রাখো, জয়দেবপুর, গাজীপুর। জয়দেবপুর, গাজীপুর, মানে গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত হচ্ছে ব্রি। ব্রি অবস্থিত হচ্ছে জয়দেবপুরের গাজীপুরে, ঠিক আছে? ব্রি অবস্থিত হচ্ছে জয়দেবপুরের, গাজীপুরে জয়দেবপুর। দেখো, জয়দেবপুর, গাজীপুর, তাহলে ব্রি হচ্ছে গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত। বাকিগুলো হেডলাইন। দেখো, গুণগত মান তৈরি করা, উন্নয়ন করা যায়, আবাদকাল সংক্ষিপ্ত করা যায়, যেমন 20 থেকে 30 দিন পর্যন্ত কমানো যায়। তাহলে কি হয়? বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচা যায়, বন্যা, বর্ষা, বিভিন্ন দিক থেকে হতে পারে, ঠিক আছে? বাঁচানো যায়। এবার দেখো, ইরি মানে কি? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইন, ফিলিপাইন, ঠিক আছে? ফিলিপাইন। ওকে, এবার আসো দেখো, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত 4টি উপসি জাত। উপসি, উপসি মানে কি? উচ্চ ফলনশীল, সংক্ষেপে লিখছে কি? উপসি, ঠিক আছে? উচ্চ, উপসি। ওকে, উচ্চ ফলনশীল। এই 4টা দেখো, মনে রাখবা, 3 বোন 1 ভাই, মানে 3টে দেখো মেয়েদের নাম, চান্দিনা, মালা, শ্রাবণী, তার মধ্যে ঢুকে গেছে শাহিব আলম, ঠিক আছে? চান্দিনা, মালা, শ্রাবণী, তার মধ্যে হচ্ছে শাহিব আলম। এই 4টা নাম। এরপরে আমাদের মোটামুটি 1-2 মিনিটের মধ্যে শেষ। সেটা হচ্ছে দেখো, কিছু কিছু বিজ্ঞানীরা যারা এই ধান গবেষণা টবেষণা করে, কৃষিবিদরা, তারা বিভিন্ন কি করে সংকরণ করছে। সংকরণ কি? সংকরণ দেখো, ইন্দোনেশিয়ার একটা ধান আছে, নাম হচ্ছে পেটা ধান। এই ইন্দোনেশিয়ার পেটা ধান আর তাইওয়ানের ডিজি উজেন মিলে তৈরি করছে ইরি 8, যার ফলন অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে? ফলন অনেক বেশি পাওয়া যায়। আবার ইন্দোনেশিয়ান পেটা ধান আর ভারতের মানে এমনি টঙ্কাই ধান মিলে তৈরি করছে ইরি 5, ইরি 5। এরপরে দেখছে না, এগুলো ফলন হচ্ছে আরো কম হচ্ছে, এবার আরো দরকার বা অন্য আরো পদ্ধতি দরকার। পরে বাংলাদেশ করছে, দেখো বাংলাদেশ উদ্ভাবন করছে ইরি শাইল। সেটা কি? ইন্দোনেশিয়ার পেটা ধান, ভারতের TKM6 আর তাইওয়ানের টাইচুয়ান, এরা মিলে তৈরি করছে কি? ইরি
সাইল। পরবর্তীতে আবার বিহার 20 এবং বিহার 3 মিলে হয়েছে কি বিরি সাইল, বিরি সাইল। ক্লিয়ার? এবং এই যে বোরো ধান বলে না, আমন ধান, আউশ ধান, বোরো ধান, এই বোরো মৌসুমে দেখো প্রিয় ধান কি ব্রি 8 আর ব্রি 29। ওকে, শেষ। এবার দেখো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, মানে কি কৃষি গবেষণা কেন্দ্র, যেটা ইনস্টিটিউট প্রতিষ্ঠান, 17 ধরনের উচ্চ ফলনশীল গম আবিষ্কার করছে। গম তার মধ্যে কি আছে দেখবা যে শহীদদের নাম, নায়ক নায়িকার নাম। দেখো বলাকা একটা আছে, কাঞ্চন এই যে নায়ক। তারপর দেখো আনন্দ, আকবর, বরকত, সৌগাত। ঠিক আছে, তার মানে কি বলাকা, কাঞ্চন, আনন্দ, বরকত, সৌগাত, এগুলো কি সব উচ্চ ফলনশীল গম। আর এটা আবিষ্কার করছে নাম হচ্ছে নরমান আর্নেস্ট বড়লোক, ছোট লোক না কিন্তু, ঠিক আছে, বড়লোক, নরমান আর্নেস্ট বড়লোক। ওকে, আর উচ্চ ফলনশীল ভুট্টা আবিষ্কার করছে দেখো জিএইচ, কেউ বলে শুল, কেউ বলে শাল। তাহলে পড়বা যে ভুট্টা আবিষ্কার করছে জিএইচ শাল, এই শাল পড়া লাগবে না, নাম শাল পড়লেই হবে। ঠিক আছে, নামের শাল পড়লেই হবে, কোন শাল সেটা লাগবে না। এই হচ্ছে আমাদের ভুট্টা। এবার তোমরা অনেক ফুল দেখছো না, এই যে হাইব্রিড ট্রি, ফ্লোরিবান্ডা, ম্যারিগোল্ড, গ্ল্যাডিওলাস, নাম শুনছো না? ম্যারিবান্ডা, তারপরে গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, হাইব্রিড ট্রি, এগুলো সবই কি হাইব্রিড, সবই হাইব্রিড। আবার দেখো একই বইয়ের দুই জায়গায় দুই ইনফরমেশন। শুরুতে বললো প্রজনন মূলত 2 প্রকার, সার সংক্ষেপের মধ্যে যায় বললো প্রজনন প্রধানত 3 প্রকার। ঠিক আছে, এখন কই যাবো আমরা, আর কই যাওয়া তোমরা? ঠিক আছে, প্রশ্নের অ্যান্সার তোমরা কি দিবা, যে লেখছে সেই বাকি দিবে, তাই না? আমি তোমার কি বলবো, পরীক্ষায় কোনটা নিবে, তাই না? শুরুতে বললো মূলত 2 প্রকার, তা মূলত আর প্রধানত কি ভাষাগত ডিফারেন্স? একই তো জিনিস, তো একই নাকি বলবো যে প্রধানত আসলে 3 প্রকার, মূলত আসলে 2 প্রকার? একই জিনিস তো একই। এখন এই জায়গায় 2-1টা জায়গায় সমস্যা আছে, যে আসলে একই যে বইয়ের একই 2 জায়গায় 2 রকম কথা বলে, তখন আসলে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, আমরাও নিজেরাও কনফিউজ হয়ে যায়, আসলে কি অ্যান্সারটা নেবে। তখন কি উপর আল্লাহ উপর ছেড়ে দেওয়া কেন, উপায় নাই, তাই না? এরকম প্রশ্ন আসলে কেউ দিবে 2 প্রকার, কেউ দিবে 3 প্রকার। ঠিক আছে, আবার কেউ ভাষাগত দেখতে পারে যে প্রধানত আসছে তাহলে 3 দিই, ঠিক আছে, মূলত আসলে 2 দিই। তো এখন আসলে এই প্রশ্নের অ্যান্সার যে কে নেবে উপরলাই জানে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আজকে এই চ্যাপ্টার শেষ। আমরা আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। এই চ্যাপ্টারে যে এক্সট্রা ইনফরমেশন ক্লাস আমরা পরবর্তীতে অনলাইনে আবার নিয়ে নিব, তোমরা অনলাইনে ক্লাসটা দেখে নিবে। ঠিক আছে, আলিম স্যারের ক্লাস এবং আজিবুর স্যারের ক্লাস। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাকতেছে। আল্লাহ হাফেজ।